আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তড়িৎ প্রবাহের ফলে চৌম্বক ক্রিয়া এবং চৌম্বকত্ব যে অধ্যায়টা আছে ওই চ্যাপ্টারের উপর আজকে ফার্স্ট লেকচারে তোমাদের সবাইকে ওয়েলকাম। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করা যাক। তো আমাদের আজকে শুরুতেই দেখবো, তোমরা চৌম্বক সবাই দেখেছো রাইট? চৌম্বক এই যে এরকম হয়, এই 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 দণ্ড চৌম্বকের কথা বলছি আমি। চৌম্বক বলতে ওই গোল চৌম্বক না, দণ্ড চৌম্বক। মনে করো এই যে এরকম একটা নর্থ পোল, এটা চুম্বকের, এটা হচ্ছে সাউথ পোল, এই যে এটা সাউথ পোল, এটা হচ্ছে নর্থ পোল। সো এটা নর্থ, এটা হচ্ছে সাউথ। চুম্বক ক্ষেত্র সবসময় নর্থ থেকে সাউথে যায়, নর্থ থেকে সাউথে যায়। ওকে, তো চুম্বক ক্ষেত্র কি করে? অলওয়েজ নর্থ থেকে সাউথ দিকে যায়। হ্যাঁ, এই জিনিসটা কেমনে হয়? ওই যে তোমরা 9-10 একটা জিনিস পড়েছিলাম, মনে আছে কিনা? ওই যে আমরা বলরেখা আঁকছিলাম, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস থেকে মাইনাস এভাবে, প্লাস থেকে মাইনাস এভাবে, প্লাস থেকে মাইনাস এভাবে, প্লাস থেকে মাইনাস এভাবে, এরকম করে যাইতো, তাই না? মনে আছে এগুলো? তো সেম ওয়েতে চৌম্বক ক্ষেত্র সবসময় মনে করো প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে। তো এটি গেল ভালো কথা। এখন আমার এখানে কাহিনীটা কি দেখো তো, এখানে যে চৌম্বক বলরেখা তৈরি হয়েছে, বলরেখা কি বললাম? বলরেখা মানে কি? মাঝখানে বল আছে অবশ্যই। আমি প্লাস কিউ পরিমাণ একটা চার্জ আছে, মনে করো প্লাস কিউ। এই কিউ পরিমাণ চার্জকে আমি যদি এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে ছুঁড়ে মারি, তাহলে সেক্ষেত্রে সেই কিউ পরিমাণ চার্জটা কি পরিমাণ বল অনুভব করবে, এটা একটু আমি জানতে চাচ্ছি। ওকে, আমার অনেক দিনের ইচ্ছা, এজন্য আমি এটা জানতে চাচ্ছি। মনে করো আমার কাছে একটা চার্জ আছে প্লাস কিউ পরিমাণ। ওকে, তো ধরো এখানে, হ্যাঁ, আমার কাছে একটা কিউ প্লাস কিউ পরিমাণ একটা চার্জ আছে, আমি এটাকে কি করেছি? এই বরাবর ছড়ে দিয়েছি চৌম্বক ক্ষেত্রের ভিতরে। চৌম্বক নর্থ থেকে সাউথে প্রবাহিত হচ্ছিল, আমি টুপ করে ছড়ে মেরেছি। এটার একটা বেগ আছে যেটা হচ্ছে ভি। এটা এই বলরেখাগুলোর সাথে, এই বলরেখাগুলো ধরে নিলাম এখানকে বি, ঠিক আছে? আর বলরেখাগুলোর সাথে একটা কোণ উৎপন্ন করছে না, এটা হলো থেটা। তাহলে চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধান, তাহলে এখন সুন্দর করে একটু হেডিং লেখো খাতায়। সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রে, চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের উপর প্রযুক্ত চৌম্বক বল, চৌম্বক বল। ওকে, ব্যাপারটা কেমন দেখো, চৌম্বক ক্ষেত্র আছে না, এইটা আমাদের চৌম্বক ক্ষেত্র ছিল, এইটাতে এই যে চৌম্বক বলরেখা, মানে এই দুটার মধ্যে একটা বল অবশ্যই আছে, সেটা হচ্ছে চৌম্বক বল। এখন আমি কি করলাম? প্লাস কিউ পরিমাণ আধানটা টুপ করে ছুঁড়ে মারলাম। ছুঁড়ে মারার কারণে আমি দেখতে চাচ্ছি যে এই প্লাস কিউ পরিমাণ আধানটা কি পরিমাণ বল অনুভব করবে। তো এটা দেখার জন্য আমি এটা যদি বের করতে চাই, দেখো এটা কি হবে। 1 নাম্বার, এই যে আধানটা মারছি না, এটা হচ্ছে কিউ এর মানের সমানুপাতিক, কিউ এর মানের সমানুপাতিক। ওকে, কিউ এর মানের সমানুপাতিক, ডান। 1 নাম্বার ডান। 2 নাম্বারে কি হয়েছে? 2 নাম্বারে এটা হচ্ছে বেগ যেটা আছে ভি এর মানের সমানুপাতিক। ওকে, এই যে যে বেগে মারছি, একটা বেগে মারছি তো, তাই না? একটা বেগে ছড়ে দিছি, ওই ভি এর মানের সমানুপাতিক। 3 নাম্বার, 3 নাম্বারে কি হয়েছে দেখো, একটা থিটা আছে, তাহলে থিটা কোণের সাইন অনুপাতের সমানুপাতিক, সাইন অনুপাতের সমানুপাতিক, সমানুপাতিক, থিটা কোণের সাইন অনুপাতের সমানুপাতিক। আরেকটা ফাইনালি, আরেকটা মনে করো এই যে চৌম্বক ক্ষেত্র আছে না বি, এই বি এর মানের সমানুপাতিক, বি এর মান, এই বি নিয়ে আমরা বিস্তারিত একটু পরেই পড়বো। বি এর মানের সমানুপাতিক, তাহলে কি বললাম বলো তো? এখানে এই পর্যন্ত বি এর মানের সমানুপাতিক। এখন দেখো, প্রথমত এই যে চৌম্বক বল না, চৌম্বক যেহেতু বল, এটাকে সুন্দর করে এফ এম দিয়ে প্রকাশ করলাম। এফ এম তে হচ্ছে ম্যাগনেটিক ফোর্স, এফ এম, ঠিক আছে? এফ এম ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা? কিউ ইকুয়ালস টু তো হবে না, প্রপোর্শনাল টু। ওকে, প্রপোর্শনাল টু কিউ, কিউ এর মানের সমানুপাতিক, ভি এর মানের সমানুপাতিক, বি এর মানের সমানুপাতিক, যে কোণেও গেছে থিটা কোণের সাইন অনুপাতের সমানুপাতিক, সাইন থিটা। ওকে, এখন একটা কথা বলো তো, এই কিউ কিউ এর মান যদি 1 কুলম্ব হয়, ভি এর মান 1 মিটার পার সেকেন্ড হয়, থিটার মান যদি 90 ডিগ্রি হয়,
তাহলে একটা কথা বলো, এই বি এর মান যদি 1 হয় তাহলে কি এই এখানে যে কে টা আসার কথা, যে সমানুপাতিক ধ্রুবক উঠাই দিয়ে যে কে টা আসার কথা, এই কে এর মান কত হবে? 1 হবে, তাই না? এই পাশটাও যদি 1 হয় তাহলে কে এর মানও হবে 1। ঠিক আছে, আর এইগুলো ছাড়া আর কোনোটার উপরেই ডিপেন্ড করছে না কিন্তু এই কে এর মানটা, তাই না? তো বাড়তি বাড়তি কোনোটার উপর ডিপেন্ড না করার কারণে আমরা এখান থেকে লিখতেই পারি যে এফ এম ম্যাগনেটিক ফোর্স ইজ ইকুয়ালস টু কিউ ভি বি সাইন থিটা। এটা হচ্ছে আমাদের সূত্র, এই হচ্ছে আমাদের সেই রেজাল্টেন্ট ভ্যালু যেটা আমরা চাচ্ছিলাম। তার মানে কি, চৌম্বক ক্ষেত্রে যদি আমি কিউ পরিমাণ চার্জ টুপ করে ছুড়ে মারি না, ঠিক আছে, তাহলে সেটা এই পরিমাণ বল অনুভব করবে, কিউ ভিবি এফ এম ম্যাগনেটিক ফোর্স। ওকে, সো এফ এম ইজ ইকুয়ালস টু কিউ ভিবি সাইন থিটা, এই পরিমাণ বল অনুভব করবে সে। আচ্ছা, তাহলে এবারে আমরা আসি চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক প্রাবল্য, এই জিনিসটা কি, এটাকে বি দ্বারা প্রকাশ করা হয়, বি বি। ওকে, সো বি। তাহলে চৌম্বক ক্ষেত্র, আমরা চৌম্বক বল বের করলাম না একটু আগে, চৌম্বক বল সমান কি ছিল? এফ এম ম্যাগনেটিক ফোর্স ইজ ইকুয়ালস টু কিউ ভি বি সাইন থিটা, এটা ছিল না? কিউ ভি বি সাইন থিটা, তাই না? ম্যাগনেটিক ফোর্স এফ এম ইজ ইকুয়ালস টু কিউ ভি বি সাইন থিটা, এটা ছিল। তাহলে আমাকে একটা কথা বলো তো, তাহলে বি ইজ ইকুয়ালস টু কি বলতে পারি? বি ইজ ইকুয়ালস টু, উপরে থাকবে এফ এম থাকলো, এই বাকিগুলো পার করে দেয়, কিউ ভি সাইন থিটা, এটা, এটাই তো বি। এখন আমরা এই সূত্র থেকে তোমার ম্যাগনেটিক ফিল্ড বা এই চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞাটা দিতে পারি না? কি বলতে পারি দেখো, কোন চৌম্বক ক্ষেত্রে, কোন চৌম্বক ক্ষেত্রে একটা জিনিস দেখো, এখানে কিউ এর মান যদি 1 কুলম্ব হয়, ভি এর মান যদি 1 মিটার পার সেকেন্ড হয়, থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে কি এই যে বি আর এফ এম সমান হয়ে গেল, মানে চৌম্বক বল যেটা আছে সেটাই তো চৌম্বক ক্ষেত্রের সমান হয়ে গেল, রাইট? সো এটাই বলছি, দেখো কোন চৌম্বক ক্ষেত্রে 1 কুলম্ব আধান প্লাস 1 কুলম্ব, হ্যাঁ, 1 কুলম্ব আধান 1 মিটার পার সেকেন্ড বেগে, 1 মিটার পার সেকেন্ড বেগে, ওকে, তারপরে হচ্ছে সমকোণে, থিটার মান কত? 90 ডিগ্রি, এই জন্য সমকোণে, সমকোণে ছুড়ে দিলে সেটি যে বল অনুভব করবে, যে বল অনুভব করবে, তাকে কি বলে বলো? চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র বলে। আচ্ছা, এটাকে আমাদের চৌম্বক ক্ষেত্র বলে। কি, কোন চৌম্বক ক্ষেত্রে 1 কুলম্ব আধান তোমার 1 মিটার পার সেকেন্ড বেগে টুপ করে ছুড়ে দিলে, সমকোণে ছুড়ে দিলে সেটি যে বল অনুভব করবে তাকে চৌম্বক ক্ষেত্র বলে। এখন চৌম্বক ক্ষেত্রের একক কি? এর একক বলা হয় টেসলা। এটা হচ্ছে ইলন মাস্কের টেসলা না, বিজ্ঞানী টেসলার নাম অনুসারে এর একক হচ্ছে টেসলা, নিকোলা টেসলা সম্ভবত আবিষ্কার করেছিল। সো এটা টি দ্বারা প্রকাশ করা হয়, একক হচ্ছে টেসলা। ওকে, সো এটা গেল আমাদের চৌম্বক প্রাবল্যের সংজ্ঞা। এরপর আমরা দেখি বলের দিক। আচ্ছা, এই যে চৌম্বক ক্ষেত্র, চৌম্বক বল, এটার একটা দিক আছে না? কোন দিক বরাবর ক্রিয়া করবে, এটা আমরা জানতে চাই। তাহলে আমরা কি দেখলাম দেখো তো, এবার সুন্দর করে হেডিং দাও, বলের দিক। সো বলের দিকটা জানার জন্য আমরা কিভাবে বলের দিকটা জানতে পারি? বলের দিক জানার জন্য আমরা কি দেখেছিলাম বলতো? এফ ইজ ইকুয়ালস টু কিউ ভি বি সাইন থিটা, এটা দেখেছিলাম, রাইট? হ্যাঁ, এটাই দেখেছিলাম। আচ্ছা, এখান থেকে একটা জিনিস আমি লিখতে পারি কি দেখো তো। আচ্ছা, তোমরা কি ক্রস গুণফল জানো? ধরো যে এ ক্রস বি, এটা ভেক্টরে পড়ার কথা, না পড়লে আগে ভেক্টর পড়ে আসতে হবে। এ ক্রস বি এর মান কত? এ বি সাইন থিটা, রাইট? তো সিমিলার এটা। তাহলে আমরা কি বলতে পারি দেখো তো, এফ ইজ ইকুয়ালস টু, এটা এফ এম ছিল ম্যাগনেটিক ফোর্স, যেহেতু কিউ ভি বি সাইন থিটা, এটাকে
এই দুটা মিলে কি লিখতে পারি বলো তো, এফ এম ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস বি, এটা লিখতে পারি? লিখতেই পারি, রাইট? তার মানে ভি এবং বি এদের ক্রস গুণফলে মান যেদিকে হবে সেদিক বরাবর ক্রিয়া করবে। বুঝি নাই? আচ্ছা দেখো, প্রথম কথা, এই যে মনে করো আমাদের দুটো চুম্বক ছিল, মনে আছে? দণ্ড চুম্বক, এরকম এরকম, এই যে এরকম, এই একটা চুম্বক, চুম্বকের নর্থ পোল, আর একটা চুম্বক, এটা চুম্বকের সাউথ পোল। চুম্বক ক্ষেত্র সবসময় কি হয়, নর্থ থেকে সাউথের দিকে যায়, নর্থ থেকে সাউথের দিকে, নর্থ থেকে সাউথের দিকে। চুম্বক ক্ষেত্র আমাদের অলওয়েজ নর্থ টু সাউথ, এই বরাবর যায়, রাইট? ওকে, গেল। মনে করো এই দিক থেকে আমি একটু করে একটা প্লাস কিউ পরিমাণ চার্জ এইভাবে চুম্বক ক্ষেত্রে ছুড়ে দিছি থিটা কোণে এবং ভি বেগে। তাহলে এখন কি দেখতে পাবো বলো? প্রথমত এটা নর্থ পোল, এটা চুম্বকের সাউথ পোল। ভি ক্রস বি, এই বরাবর আমার বি বি ভেক্টরটা কাজ করছে, তাই না? এই বি ভেক্টর চুম্বক ক্ষেত্রটা কাজ করছে, এই বরাবর আমার ভেলোসিটি কাজ করছে। তাহলে এই দুইটার যদি আমি ভি ক্রস বি বের করতে চাই, তাহলেই তো বলতে পারবো যে এটা কোন দিকে কাজ করছে, এর লব্ধির মানটা। তাহলে এটা আমরা কিভাবে বের করতে পারি? ধরো একটা জিনিস, এটা শেখার জন্য আমাদের একটা জিনিস লাগবে, সেটা হলো ধরো কোনো কিছু তল থেকে ভেতরের দিক বরাবর ঢুকছে, মনে করো এই যে কলমটা, হ্যাঁ, এরকম তল থেকে একবারে ভেতরে এরকম ঢুকছে। কোনো জিনিস যদি ভেতর থেকে বাইরে থেকে ভেতরের দিকে ঢোকে, সেক্ষেত্রে আমরা কি যেটা লিখি সেটা হচ্ছে ক্রস। আর ভেতর থেকে বাইরের দিকে আসে, তাহলে সেটা লিখি ডট। আচ্ছা, বুঝি নাই, আমি বুঝাই বলতেছি। দেখো, কলমও লিখে না, কলমও বুঝিনি। এটা হচ্ছে ডট আর এটা হচ্ছে ক্রস। এখন ব্যাপারটা এরকম, দেখো, মনে করো এই যে একটা তীর, হ্যাঁ, এই তীরের এই একটা তীর আছে, এই তীরটা কোনো কিছুর মধ্যে ঢুকছে। তো ধরো এই যে বোর্ডের মধ্যে এই তীরটা ঢুকলে তীরের পেছনের অংশটা দেখতে পাই না, এজন্য কোনো কিছু ভেতরের দিকে ঢোকা বলতে বোঝানো হয় যে এই মনে করো বাইরে থেকে ভেতরের দিকে এই বোর্ডের ভিতরে গিয়ে ঢুকবে এটা, তাহলে চৌম্বক ক্ষেত্র। সো ঢুকলে তখন লিখি ক্রস। মানে কি? ক্রস মানে হচ্ছে তোমার তল বরাবর ভেতরের দিকে, তল বরাবর ভেতরের দিকে, এটা একটা কথা। আর ডট, ডট মানে কি? ডট মানে কি? তল হতে বাহিরের দিকে, তল হতে বাহিরের দিকে। তার মানে কি? মানে হচ্ছে মনে করো কোনো কিছু তল থেকে বের হয়ে আসছে, ঠিক আছে? মনে করো এই যে কলমটা তল থেকে বের হয়ে আসছে, আমরা কোন দিকটা দেখতে পাবো? সামনের দিকটা। এজন্য আমরা তখন ডট দ্বারা এটাকে ডিনোট করি। ওকে, এই দুটো জিনিস যদি বুঝো, একটা কাজ করি তো। মনে করো এই আমাদের চুম্বকের নর্থ পোল ছিল, এটা সাউথ পোল ছিল, আমি এটাকে ঘুরাই এভাবে আনছি। আবার বুঝো, এই নর্থ এই সাউথ, আমি ঘুরাই এভাবে আনছি, এটা আমার নর্থ, এটা সাউথ, তাই না? এই নর্থ থেকে সাউথের দিকে চুম্বক ক্ষেত্রটা যাচ্ছে। তার মানে কি? এই আবারও দেখো, এইভাবে ঘুরাই এরকম করলাম, এটা নর্থ, এটা সাউথ। নর্থ থেকে সাউথের দিকে চুম্বক ক্ষেত্রটা যাচ্ছে, এই চুম্বক বলগুলো এখন নর্থ থেকে সাউথ, মানে কি বোর্ডের ভেতরে ঢুকে যাচ্ছে। আর ভেতরে ঢোকা বলতে আমরা কি বুঝেছিলাম? ক্রস, রাইট? তাহলে ক্রস যদি হয়, তাহলে এই যে দেখো ক্রস চিহ্নগুলো দিয়ে দিলাম। মনে করো এই হচ্ছে আমাদের তল বরাবর ভেতরের দিকে এখন ঢুকছে, হ্যাঁ, নর্থ থেকে সাউথ বরাবর তোমার চৌম্বক ক্ষেত্রগুলো গিয়ে বোর্ডের ভিতরে গিয়ে ঢুকছে। আচ্ছা, গেল একটা কথা। 2 নাম্বার কথা হলো আমি ভি বেগে ছুড়ে মারছিলাম, তাই না? মানে এখন দেখো তো, এটা এরকম হয়ে গেছে। সো এটা যখন এরকম হয়ে গেছে, তখন এটা ছিল আমাদের, এটা হচ্ছে নর্থ, এটা সাউথ ছিল। তো এটা যখন এই বরাবর যাচ্ছে, আমার ভি বেগটা এদিকে ছিল। মানে যখন চৌম্বক ক্ষেত্র প্রাবল্যগুলো এইভাবে ঢুকছে, তখন আমরা টুপ করে মাঝখান দিয়ে এই বরাবর ছুড়ে দিছি না? তাহলে এইটা কি হবে? এটা হবে এই বরাবর, তাই না? এটা হচ্ছে ভি ভেক্টর, বেগের মান। আচ্ছা, আরেকটা কথা বুঝো তো, চৌম্বক ক্ষেত্র কোন দিকে ঢুকছে? তলের ভিতরে তো আঁকতে পারবো না, একটু বাঁকা করে আঁকাইলাম, তাহলে বুঝার জন্য যে এই চৌম্বক ক্ষেত্রটা তলের ভিতরের দিকে ঢুকছে, ঠিক আছে? তাহলে আমাকে একটা কথা বলো, ভি ক্রস বি এর দিক কোন দিক? তোমরা ডান হস্ত নীতি পড়নি? এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে ডান হস্ত নীতি অনুসারে
তোমার হচ্ছে ভি তে রাখবো, বি তে ডান হাত রেখে ভি থেকে বি বরাবর ক্ষুদ্রতম কোণে মুঠো পাকাবো, তাহলে উপরের দিক, তাই না? ক্ষুদ্রতম কোণে মুঠো পাকাইলে বৃদ্ধাঙ্গুলিটা যেই দিকে হবে সেই দিক বরাবর, তার মানে ভি ক্রস বি এরকম, তাহলে তল বরাবর উপরের দিকে, তাহলে আমার এই যে এটা এটা হবে ভি ক্রস বি এর মান, ঠিক আছে? তার মানে কি, যে বলটা কাজ করবে ভি ক্রস বি, এই যে এটা চৌম্বক বলটা তল বরাবর উপরের দিকে কাজ করবে। ওকে, তল বরাবর উপরের দিকে কাজ করবে। এবার দেখো, আগেরটা যারা বুঝোনি তাদের জন্য আরেকবার রাখছি। এটা মনে করো আমাদের চৌম্বকের নর্থ পোল, এটা সাউথ পোল। আমাদের চৌম্বক ক্ষেত্রটা কি নর্থ থেকে সাউথের দিকে যায়, তাই না? তাহলে এই বরাবর আমাদের চৌম্বক ক্ষেত্রটা যাচ্ছে নর্থ থেকে সাউথের দিকে, বি, রাইট? আমরা টুপ করে একটা বাস কিউ পরিমাণ চার্জ ছুড়ে মারছি না, তাহলে ওইটা ছিল এই যে এদিক থেকে টুপ করে প্লাস কিউ পরিমাণ চার্জ ছুড়ে মারছি, তখন এটা এই বরাবর ছিল আমাদের ভি, তাই না? আচ্ছা, তাহলে দেখো ভি থেকে ক্রস বি, ভি ক্রস বি তল বরাবর একদম উপরের দিকে, তাহলে এই ভি ক্রস বি হবে তোমার এই তল বরাবর উপরের দিকে, ভি ক্রস বি। আশা করি এবার বুঝতে পারছো, ঠিক আছে? তার মানে কি, এই তলের লম্ব বরাবর, হ্যাঁ, এই যে এটা যদি হয়, এই যে এই তলের লম্ব বরাবর এরকম করে হবে ভি ক্রস বি এর মান। এবার আমরা দেখব বিভিন্ন তলে এই যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে বিভিন্ন কোণে গতিশীল আধানের জন্য সেক্ষেত্রে চৌম্বক বলটা কেমন হবে। তো প্রথমে কেস ওয়ান লিখো সবাই, কেস ওয়ান, প্রথমটা হবে কেস ওয়ান। কেস ওয়ানটা কি? কেস ওয়ান হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে, চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে গতিশীল, চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে গতিশীল আধানের ক্ষেত্রে চৌম্বক বল, সমান্তরালে গতিশীল আধানের ক্ষেত্রে চৌম্বক বল, চৌম্বক বল। এখন দেখো, মনে করো এই আমাদের একটা চৌম্বক ছিল, ওকে, এটা চৌম্বকের নর্থ পোল। এই আমাদের আরেকটা চৌম্বক, এটা হচ্ছে চৌম্বকের সাউথ পোল। চৌম্বক ক্ষেত্র অলওয়েজ নর্থ থেকে সাউথের দিকে যায়, ওকে, নর্থ থেকে সাউথের দিকে, এটা আমরা জানি যে চৌম্বক ক্ষেত্র অলওয়েজ নর্থ থেকে সাউথের দিকে যায়। এখন এখন একটা কথা বুঝো, চৌম্বক ক্ষেত্র সবসময় নর্থ থেকে সাউথের দিকে যায়, চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরালে গতিশীল। মনে করো আমার এখানে একটা প্লাস কিউ পরিমাণ চার্জ আছে, এটা কি করছে, চৌম্বক ক্ষেত্রের সাথে এই বরাবর সমান্তরালে গতিশীল, এই বরাবরও যাইতে পারে, এই বরাবরও যাইতে পারে। এই ক্ষেত্রে থিটার মানটা কত হবে বলতো? হয় 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, মানে এই পাশে গেলে 0 ডিগ্রি, উল্টা পাশে গেলে 180 ডিগ্রি, তাই না? সমান্তরালে আছে যেহেতু, তাহলে এই এই ক্ষেত্রে চৌম্বক বলটা কত হবে? এফ এম, এটা হবে, আমরা কি জানি, কিউ ভি বি সাইন থিটা। থিটার মান কত হয়? 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হওয়ার কারণে কি হবে দেখো, এই এফ এম এই মানটা হয়ে যাবে 0। কেন? সাইন 0 ডিগ্রি মান 0 বা 180 মান 0, এই জন্য পুরো। তার মানে কি হবে? তার মানে দেখো, এই গতিশীল কণা, ভি বেগের গতিশীল কণা, এই কণাটা মনে করো ভি বেগের গতিশীল, তো ভি বেগের গতিশীল কণা, এই কণার উপর বাহ্যিক কোনো বল প্রযুক্ত হচ্ছে না। তার মানে আমরা কি জানি, নিউটনের সূত্র অনুসারে বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু আপন বেগে চলতে থাকে, তাই না? সো এখানে দেখো, বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হওয়ার কারণে এই গতিশীল বস্তুটা কি হবে? ভি বেগে চলতে থাকবে, ভি বেগে চলতে থাকবে, ওকে, এটা গেল একটা কেস। এরপর আমরা দেখব স্থির বস্তুর ক্ষেত্রে কি হয়।
এরপরে দেখো, এরপরে ধরো আমার এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা কিউ পরিমাণ চার্জ আছে, ওকে, প্লাস কিউ পরিমাণ চার্জ স্থির আছে, আমি কোনো কোনো পাশেই করিনি, না ওই পাশে যাচ্ছে না ওই পাশে যাচ্ছে। এর উপর কি কি বল প্রযুক্ত হবে? প্রথম কথা দেখো তো, আমরা কি জানি, এফ এম ইজ ইকুয়ালস টু কিউ ভি বি সাইন থিটা, একটু আগে প্রমাণ করে দেখেছি, রাইট? তাহলে এটা যদি এরকম হয়, থিটার মান জানার দরকার নেই, একটা কথা বলো তো, এখানে কিউ পরিমাণ চার্জটা কি স্থির আছে না? স্থির আছে মানে কি, এর কোনো বেগ নাই, ভি ইজ ইকুয়ালস টু জিরো। আচ্ছা, বসাই তো তাহলে, এফ এম ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু জিরো, ভি এর মান কত, জিরো, বি সাইন থিটা। তার মানে কি, তার মানে এফ এম ইজ ইকুয়ালস টু জিরো। তার মানে আবারও দেখো, আমরা কি জানি, বাহ্যিক বল প্রযুক্ত না হলে স্থির বস্তু স্থির থাকে, গতিশীল বস্তু গতিশীল থাকে। আগেরটা ভি বেগে গতিশীল ছিল, এজন্য ভি বেগে চলতেই ছিল। এখন দেখো তো, এই যে কিউ পরিমাণ চার্জটা স্থির না, তো এটার উপর বাহ্যিক কোনো বল প্রযুক্ত হচ্ছে না, তার মানে স্থির চার্জটা স্থিরই থাকবে। তাহলে এটার দ্বারা কি বলতে চাই, চার্জটি স্থিরই থাকবে, স্থিরই থাকবে। ওকে, তো আগে এইবার চার্জটা কি হবে, স্থির চার্জ, এই জন্য স্থিরই থাকবে। ডান। এবার দেখো, এবার হচ্ছে চৌম্বক ক্ষেত্রে সমকোণী গতিশীল কোনো আধানের ক্ষেত্রে কি কাহিনী হবে দেখো। এটা হচ্ছে আমাদের চৌম্বকের সাউথ পোল, আর ওটা ছিল আমাদের চৌম্বকের নর্থ পোল। ওকে, এটা চৌম্বকের সাউথ পোল। না, তাহলে নর্থ পোল থেকে অলওয়েজ সাউথ পোলের দিকে চৌম্বক ক্ষেত্রটা প্রবাহিত হয়। আমি কি করছি, মনে করো এখানে আমার কাছে আছে প্লাস কিউ পরিমাণ আধান, এই কিউ পরিমাণ আধানটা এই বরাবর টুক করে ছড়িয়ে দিয়েছি, কত কোণে, 90 ডিগ্রি কোণে, ইকুয়ালস টু 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণে ছড়ে দেওয়ার কারণে এই এখানে মনে করো ভি বেগে ছড়ে দিয়েছি, ঠিক আছে, ভি বেগে আধানটা ছড়ে দিয়েছি। দেন কি পাবো এখান থেকে বলো তো, চৌম্বক বলের আমরা সূত্র শিখছি না, এফ এম ইজ ইকুয়ালস টু কিউ ভি বি সাইন থিটা। এবার থিটার মান জানি না আমরা, তাহলে এফ এম ইজ ইকুয়ালস টু ম্যাগনেটিক ফোর্স ইজ ইকুয়ালস টু থিটার মান কত, 90 ডিগ্রি, তাহলে কিউ ভি বি সাইন 90, সাইন 90 ডিগ্রি। তার মানে কি, এফ এম ম্যাগনেটিক ফোর্স হবে কিউ ভি বি। দেখো, গত দুইটা কেসে আমাদের কোনো বাহ্যিক বল ছিল না, এজন্য স্থির বস্তুটা স্থিরই ছিল, ভি বেগে গতিশীল বস্তুটা ভি বেগে গতিশীলই ছিল। এবার কিন্তু বাহ্যিক বল আছে, তার মানে গতিপথের এবার পরিবর্তন হবে। আমরা এই যে সরল রৈখিক পথে ছড়ে দিছি না, দেখো গতিপথটা কিভাবে পরিবর্তিত হয়। প্রথম কথা দেখো তো, আমরা যদি এই যে এটা আছে না নর্থ পোল টু সাউথ পোল, আমি যদি এটাকে একটু চেঞ্জ করি, মানে দেখো এই যে নর্থ পোল টু সাউথ পোল আছে, আমি এটাকে বোর্ডের এইভাবে আনলাম, ঠিক আছে, এটা এরকম ছিল, এইভাবে নিয়ে আসলাম, তাহলে কি নর্থ থেকে সাউথের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছিল, আমার এইভাবে গিয়ে বোর্ডে ঢুকছিল চৌম্বক বলরেখাগুলো। আবার দেখো নর্থ থেকে সাউথে এইভাবে আনলাম, এটা আমার নর্থ, এটা সাউথ, নর্থ থেকে সাউথে, মানে কি বোর্ডের ভিতরে ঢুকছিল চৌম্বক বলরেখা। কোনো বলরেখা বোর্ডের ভিতরে ঢোকা, মানে খাতার ভিতরে ঢুকে যাওয়া, মানে কি ওটাকে কি লিখি আমরা, ক্রস দ্বারা লিখি। সো আমরা এই যে ক্রস দ্বারা এটাকে ডিনোট করে দিলাম। এই যে ক্রস ক্রস দিয়ে আমরা ডিনোট করে দিলাম যে চৌম্বক বলরেখাগুলো এবার কি করছে, এবার একদম বোর্ডের ভিতরে ঢুকে যাচ্ছে। এটা একটা কথা। আরেকটা কথা দেখো তো, এটা সমকোণ বরাবর ভি বেগটা ছিল, দ্যাট মিন্স আমাদের ভি বেগটা ছিল এই বরাবর ভি বেগ। আচ্ছা, এই আর ভি ক্রস বি এর মানটা কোন দিকে ছিল বলো, ভি বি 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 বি, এই যে আমাদের বি ছিল একদম তল বরাবর ভিতরের দিকে। আচ্ছা, এখন দেখো তো, এই বরাবর আর এই বরাবর এক, আমার কথা বুঝিও, এই বরাবর আমাদের চৌম্বক ক্ষেত্র, চৌম্বক বলটা, ঠিক আছে, এই বরাবর আমাদের বেগ, তাহলে এই যে ভি ক্রস বি, একটু দেখো তো, এই যে তাহলে আমাদের চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে যাবে, এই যে এটা ভি, এই যে বি, ভি ক্রস বি উপরের দিকে, ভি ক্রস বি উপরের দিকে যাবে। তো এইখান থেকে তোমার এই যে লব্ধির সাথে উপরের দিকে যাবে, এই বরাবর উপরের দিকে যাবে, হ্যাঁ গেল। একটু পরে এখানে এখানে দেখো তো, বেগটা কি এইদিকেই আছে, ভি, বিটা কি ভেতরের দিকেই আছে, তাহলে ভি ক্রস বি দুইটা ক্রস গুণফল করলে কোন দিকে যাবে, ভি ক্রস বি উপরের দিকে যাবে। এই পয়েন্টে এসে আবার সেম, এবার আবার ভি, এবার আবার বি, এই জন্য ভি ক্রস বি একটু উপরের দিকে যাবে, ঠিক আছে। তারপরে এখন দেখো এই পজিশনে এসে কি হয়েছে, এই পজিশনে এসে এরকম হয়ে গেছে, ভি এদিকে, এদিক বরাবর ভি, ভি কাজ করছে, এদিক বরাবর বি কাজ করছে, ভি ক্রস বি, ভি ক্রস বি উপরের দিকে, তার মানে কি এইখান থেকে এই পয়েন্ট থেকে আবার এই দিক বরাবর চলে আসবে, তাই না, এই পয়েন্ট থেকে এই দিক বরাবর চলে আসবে। সো এই পয়েন্টেও ছিল, এইদিকে ভি ছিল,
এদিকে বি ছিল, এই ক্রস গুণফল করলাম আর রাখলাম না আমি, দেখো দেন এখানে আসবে, 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 আবার এখানে আসবে। তার মানে কি চিত্রটা কেমন হয়ে গেল? গতিপথটা বলো তো, বৃত্তাকার গতিপথ। এই যে বৃত্তাকার গতিপথে এইভাবে ঘুরবে। তার মানে কি, তার মানে এই যে আমরা যদি 90 ডিগ্রি কোণে এটাকে ছেড়ে দেই, ছুড়ে মারি, তাহলে এটা এইভাবে ঘুরবে। দেখো এটা না এইভাবে 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 ঘুরবে, এইভাবে আসবে, আর এই চৌম্বক বলরেখার বলের প্রভাবে এইভাবে এইভাবে গোল 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 করে ঘুরবে, গোল গোল একই পজিশনে ঘুরবে। কিন্তু এই আমি বারবার মানে এটা এলোমেলো হয়ে গেছে, বাট এটা ঘুরবে তো ঘুরবে, এক বৃত্তের মধ্যেই ঘুরবে, এইভাবে এইভাবে ঘুরবে, তাই না? সামনে পিছনে যাবে না, জাস্ট ঘুরবে। তাহলে গতিপথ কি? বৃত্তাকার। বৃত্তাকার গতিপথ হওয়ার কারণে এটার একটা পর্যায়কাল আছে, পর্যায়কাল, এটার একটা ব্যাসার্ধ আছে, তাই না? এখন একটা কথা আমাকে বলিও তো, পর্যায়কাল কি? দেখো তো, একটা মনে করো ঘুরছে, এই যে একবার ঘুরে আসলো, আসার পরে আবার কি সেম জিনিসটাই রিপিট হচ্ছে না, বারবার ঘুরছে, যত সময় পর পর একটা জিনিস বারবার রিপিট করছে, ওটাই হচ্ছে পর্যায়কাল। ঠিক আছে? আর এই যে ব্যাসার্ধ, ব্যাসার্ধ তো বৃত্তের ব্যাসার্ধ, এটা নতুন করে বলার কিছু নাই। তো এখন দেখো এই পর্যায়কাল আর ব্যাসার্ধ এগুলো আবার কিভাবে বের করতে পারি? আমার দরকার এখন পর্যায়কাল আর ব্যাসার্ধ। সো আমি যদি এখন বৃত্তাকার পথের জন্য একটু আরেকবার আঁকতে চাই, এটা একটু মুছে দিই, তাহলে তাহলেই হচ্ছে। এখানে দেখো, প্রথম কথা, আমার গতিপথটা কেমন ছিল? এই 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 সুন্দর করে ফ্রেশ করে আঁকি আরেকবার। এই, তাহলে এই হচ্ছে আমাদের বৃত্ত ছিল। বৃত্তের এই যে সেন্টারের দিক সবসময় কেন্দ্রমুখী বল বা এফএম বলটা ক্রিয়া করতো, এখান থেকেও এফএম বলটা ক্রিয়া করে, এখান থেকেও দেখো এফএম বা ম্যাগনেটিক ফোর্সটা ভিতরের দিকে কেন্দ্রের দিকে ক্রিয়া করে, এফএম। আমার একটা কথা বলো, একটা বস্তু কখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে জানো? যখন তার কেন্দ্রমুখী বলটা, তার একটা কেন্দ্রমুখী বল থাকে। এখন দেখো এখানে বৃত্তের কেন্দ্রের দিকে মুখী বল কোনটা? এফ এম। তাহলে আমরা কি লিখতে পারি না, এফ সি ইজ ইকুয়ালস টু এফ এম? এফ সি মানে কি? সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্রমুখী বল। এটা কিসের সমান জানো? এফ সি হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, এটা হচ্ছে সূত্র, কেন্দ্রমুখী বলের সূত্র। সো আমরা লিখতে পারি না, তাহলে কেন্দ্রমুখী বল, এই যে কেন্দ্রের দিকে একটা বল লাগে যার কারণে ঘুরবো। ধরো যে আমি হাতের মধ্যে একটা মানে পাথর, একটা সুতার মধ্যে একটা পাথর পাচ্ছি, এভাবে এভাবে ঘোরাচ্ছি, ছিটকে উড়ে যাচ্ছে না কেন? কেন? কারণ কেন্দ্রের দিকে পাথরটার একটা বল আছে, টান বল আছে। এই টান বলটা হচ্ছে তোমার কেন্দ্রমুখী বল, এমসি, এফসি। সো এটাকে আমরা কি কি লিখতে পারি? এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর ইজ ইকুয়ালস টু এই এফ এম, এফ এম এর মান কত দেখেছি? কিউ ভি বি, তাই না? তাহলে আমরা ফাইনালি কি লিখতে পারি দেখো তো, তাহলে আমরা কি লিখতে পারি? এই জিনিসটা আর দরকার নেই, এটা এখন মুছে দিতে পারি আমরা। সো আমরা কি বলতে পারি তাহলে, আর বা ব্যাসার্ধ আর, ব্যাসার্ধ আর ইজ ইকুয়ালস টু, উপরে হবে এম ভি, এই যে একটা ভি একটা ভি কেটে দিয়েছি, তাহলে এম ভি বাই কিউ বি। এটা এই হচ্ছে আমার, আমি যদি সমকোণে বা 90 ডিগ্রি কোণে ছড়ে মারি একটা তোমার হচ্ছে কিউ পরিমাণ চার্জ, তাহলে এটা হবে তার ব্যাসার্ধ। এরপরে তাহলে পর্যায়কালটা কি হবে? আচ্ছা, তোমরা একটা জিনিস জানো কি না দেখো তো, শুরুতে এটা এই পজিশনে ছিল, একটু পর এখানে গেছে, কোণটা একটু বাড়ছে না? একটু আরেকটু পর এখানে গেছে, দেখো তো এই যে ইনিশিয়াল পজিশনে থেকে কোণটা আরো একটু বাড়ছে, আরেকটু পর এখানে গেছে, সমকোণ হয়ে গেছে, আরেকটু পর এখানে গেছে, এই যে এই কোণটা দেখো তো বাড়তেছে ক্রমাগত। সময়ের সাপেক্ষে কোণ বৃদ্ধির হারকে কি বলে বলো তো? সময়ের সাপেক্ষে কোণ, এই যে কোণটা যে বাড়ছে, শুরুতে এটা ছিল 0 ডিগ্রি, শুরুতে এটা ছিল 0 ডিগ্রি, একটু পরে এটা হয়ে গেছে এই যে এই কোণটা কত ডিগ্রি, একটু পরে মনে করো 30, তারপর 60, তারপর 90, সময়ের সাথে সাথে কোণটা বৃদ্ধি পাচ্ছে, থিটাটা বৃদ্ধি পাচ্ছে, এটার হারকে বলা হয় কৌণিক বেগ। ঠিক আছে? এই কৌণিক বেগ, এটা তোমরা ইয়াতে শিখবা, নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারে। এই কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, ওমেগা, এই যে ওমেগা, ওমেগা সমান সমান সূত্র আছে, ওমেগা সমান সমান ভি বাই আর। তাহলে আমরা কি লিখতে পারি? বেগ বা ভি ইজ ইকুয়ালস টু ওমেগা আর, এটা লিখতে পারি না? এই সূত্র দিয়ে আমরা পর্যায়কাল বের করব। দেখো তাহলে ভি ইজ ইকুয়ালস টু, ওমেগার মান কত? 2 পাই ডিভাইডেড বাই ক্যাপিটাল টি, ইন্টু আর এর মান কত? এম ভি বাই কিউ বি, এটা, তাই না? এটাই তো। তাহলে আমরা কি লিখতে পারি? টি ইজ ইকুয়ালস টু, বা টি
তে কি পর্যায়কাল, ইজ ইকুয়ালস টু 2 পাই mv ডিভাইডেড বাই কিউ বি। দ্যাটস ইট, এই যে পেয়ে গেলাম আমরা সুন্দর করে। ও ভিটা চলে যাবে এখান থেকে, এই ভি আর এই ভি কাটা, তাহলে 2 পাই m ডিভাইডেড বাই কিউ বি। এটা হচ্ছে আমাদের পর্যায়কালের সূত্র এক। তাহলে আমরা কি দেখলাম, কোনো চৌম্বক ক্ষেত্রে তোমার হচ্ছে সমকোণে গতিশীল আধান সমকোণে টুপ করে ছুড়ে মারলে সেক্ষেত্রে আমাদের ব্যাসার্ধ পাবো হচ্ছে mv বাই কিউবি, আর পর্যায়কাল পাবো হচ্ছে 2 পাই m ডিভাইডেড বাই কিউবি। এটাই। ওকে, সো এতক্ষণ বিভিন্ন কেসের জন্য দেখলাম, তাই না? এবার এখন একটা জিনিস দেখো তো, এখন যদি আমি যে কোনো কোণে ছুড়ে মারি, আগে দেখলাম 90 ডিগ্রিতে ছুড়ে মারলে কি হবে, 180তে 0 ডিগ্রিতে ছুড়ে মারলে কি হবে, এখন আমি জানি না। ধরো থেটা কোণে ছুড়ে মারলে তখন কি হবে, আমি এটা জানতে চাই। তাহলে চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমি থেটা কোণে টুপ করে ছুড়ে মারছি একটা প্লাস কিউ পরিমাণ চার্জ। ওকে, এটা ভিটা এ বরাবর না। আমার কথা বুঝো তো, একটা ভেক্টর যদি মনে করো এই আমাদের হচ্ছে পি ভেক্টর, পি ভেক্টরকে আমি দুটো উপাংশে ভাঙতে চাই, সেক্ষেত্রে কি করতে পারি, ধরি পি ভেক্টরটা এক্স অক্ষের সাথে থেটা কোণ উৎপন্ন করছে, তাহলে এ বরাবর কি হয়, পি কস থেটা, এ বরাবর কি হয়, পি সাইন থেটা। এই জিনিসটা ভেক্টরে পড়ার কথা, তোমাদের অলরেডি জানা থাকার কথা। তাহলে সেম কাজটা আমি এখানে করব। দেখো, প্রথম কথা, এই দেখো তো, এই বরাবর কি কাজ করছে, ভিটা থেটা কোণে আছে, এই জন্য এই বরাবর ভি কস থেটা কাজ করছে, তাই না? আচ্ছা, আর এই তল থেকে লম্ব বরাবর, এই বি এর সাথে লম্ব বরাবর এই বরাবর কি কাজ করছে, ভি সাইন থেটা। একটু হিজিবিজি হয়ে গেছে, এর বরাবর হচ্ছে ভি সাইন থেটা। এক, আমাদের ভি কস থেটা কোন বরাবর, বি এর দিক বরাবর কাজ করছে, আর ভি সাইন থেটা বি এর সাথে লম্ব বরাবর কাজ করছে। হোপফুলি বুঝাইতে পারছি। তাহলে দেখো, একটা কথা মাথায় রাখো এখানে, তাহলে আমরা আগে একটু চিন্তা করি তো, এই ভি সাইন থিটার জন্য আমার চৌম্বক বলটা কি হবে, ভি সাইন থিটার জন্য। আচ্ছা, এফ এম ম্যাগনেটিক ফোর্স এফ এম ইজ ইকুয়ালস টু কিউ ভি, ভি এর জায়গায় ভি লিখবো না, ভি সাইন থিটা লিখবো। এবার দেখো উপরের দিক বরাবর কি বল কাজ করছে, ভি সাইন থিটা। আচ্ছা, ভি সাইন থিটা, এটা হচ্ছে ভি এর মান, কিউ ভি। আচ্ছা, বি এর মান তো বি থাকলো। আচ্ছা, দেখো তো, এই ভি সাইন থিটা আর আমাদের বি ভেক্টর, এদের পরস্পর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। এই যে এই কোণটা মানে এই বরাবর ভি কস থিটা, সরি এই বরাবর বি কাজ করছে, আর এই বরাবর আমাদের ভি সাইন থিটা কাজ করছে, তাই না? তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি হওয়ার কারণে, তাহলে 90 ডিগ্রি হওয়ার কারণে আমরা কিউ ভিবি সাইন 90 ডিগ্রি লিখলাম। সমস্যা আছে? সমস্যা তো নেই। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, এফ এম ম্যাগনেটিক ফোর্স ইজ ইকুয়ালস টু কিউ, এই 90 ডিগ্রি চলে গেল, এটা মনে করো এটার মান তো 1। আচ্ছা, তাহলে কি কিউ ভি বি সাইন থিটাই পাইলাম না আমরা আবার। তার মানে কি, তার মানে এটা দাঁড়াইলো, সেটা হলো আমরা এই যে ভি সাইন থিটার জন্য আমরা উপরের দিক বরাবর এই যে কিউ ভি বি সাইন থিটা এই বলটা অনুভব করবে। ওকে, এটা গেল তো উপরের জন্য। একটা কথা চিন্তা করো তো, এ বরাবর বল আছে, মানে বেগের উপাংশ আছে না, তাহলে এ বরাবর বলটা কি হবে, এটা একটু বের করি। তো এ বরাবর বলটা বের করার জন্য এই যে দেখো তো, তোমার এই যে বি বরাবর কি কাজ করছে, চৌম্বক ক্ষেত্র বরাবর ভি কস থিটা। তাহলে আমরা এই বরাবর যদি এফ এম টা বের করতে চাই, is equals to qv b cos theta, ভি এর জায়গায় এবার বি cos theta, ভি cos theta হবে qv, ভি এর জায়গায় হবে ভি cos theta ইন্টু বি। আচ্ছা, সাইন কত ডিগ্রি হবে, থিটার মান বলো তো এবার, ভি cos theta টা কত ডিগ্রি বরাবর কাজ করছে, বি এর সাথে 0 ডিগ্রি। এই যে দেখো ভি cos theta আর বি এর দিক সেম, এটা তো আমাদের বি এর দিক, তাই না? বি তে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক যেদিকে, ভি cos theta এর দিকে ওই দিকে, এই জন্য এটা হচ্ছে 0 ডিগ্রি। ওকে, তার মানে কি, এই যে এটা হচ্ছে 0। একটা কথা চিন্তা করো তো, এই যে কিউ ভিবি আছে না, এই ভি বি সাইন থিটা, এটার কারণে কি হবে জানো, এটার কারণে আমরা আগের বার দেখেছিলাম, মনে আছে কিনা, এইভাবে বৃত্তাকার পথে ঘুরবে। একটু সুন্দর হলো না, দেখো এভাবে 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 ঘুরবে, মানে যে পজিশন আছে ওই পজিশনে গোল 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 ঘুরবে। আর দেখো তো, চৌম্বক ক্ষেত্র বরাবর বাহ্যিক কোনো বল নাই, যখন বাহ্যিক বল থাকে, এই যে এখানে ভি সাইন থিটা বাহ্যিক বল আছে, এই জন্য ঘুরছে, মানে গতিপথ চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এখানে বাহ্যিক বল নেই। তার মানে এই যে ভি কস থিটা এভাবে এভাবে ঠেলবে সামনে। তাহলে এটা যদি একটা বস্তু মনে করো এভাবে ঘুরছে, ওটাকে যদি পিছন থেকে ঠেলা দেওয়া হয়, তাহলে ব্যাপারটা কেমন হবে, এই যে দেখো তো এরকম হয় না,
এরকম মানে স্প্রিং এর মতো সামনে চলে যায়। তো ব্যাপারটা সেম হয় এখানেও দেখো কি হয়। তাহলে এ বরাবর ছিল আমাদের ভি বেগ, ভি বেগে আমরা এ বরাবর ছুড়ে দিয়েছিলাম, এবার আবার ভি কস থিটা, এর উপরের দিক ভি সাইন থিটা ছিল। আর এই যেটা এদের লব্ধি বরাবর এইভাবে সামনে আগাবে। ঠিক আছে, তাহলে গতিপথটা কেমন হয়ে গেল? এটার গতিপথ হয়ে গেল হেলিক্যাল গতিপথ। লিখো খাতায়, এর গতিপথ হচ্ছে হেলিক্যাল। এর গতিপথটা কেমন? হেলিক্যাল গতিপথ। আরেকটা কথা, এই যে সামনের দিক যাচ্ছে, এখন এটাকে যদি আমি এই যে এরকম করে আসে না, এটা এরকম, তো এটাকে আমি এভাবে ধরে এইরকম করে মনে করো বোর্ডের সামনে নিয়ে আসলাম, সেক্ষেত্রে কি হয়? ভিতরের দিকে ঢুকে এই যে এটা চৌম্বক ক্ষেত্রটা আমি যদি এইভাবে সামনে নিয়ে আসি, সেক্ষেত্রে কি চৌম্বক বলগুলো ভিতরের দিকে ঢুকবে না? ওকে, তো এটাই করতে চাচ্ছি দেখো পরবর্তীতে। তাহলে আমরা এইটা তো দেখে নিলাম, আর এইটার গতিপথটা দেখে নিলাম, হেলিক্যাল গতিপথ। তাহলে আমরা যদি একটু দেখতে চাই, এখানে দেখো প্রথম কথা, যদি এটা মনে করো বোর্ডের দিকে ঢুকছে, এটা ওই আগেরটার মতোই হবে কিছুটা। দেখো প্রথম কথা, এই যে বোর্ডের ভিতরে মনে করো এইভাবে এইভাবে ঢুকছে, চুম্বক বলগুলো এইভাবে ঢুকছে। আচ্ছা, এই যে গোল গোল, এখন দেখো বৃত্তাকার গতিপথ হবে, এই যে বৃত্তাকার গতিপথ। এখন বৃত্তাকার প্লাস হেলিক্যালের ক্ষেত্রে স্প্রিংটাকে এভাবে সামনে থেকে দেখো তো কি দেখতে পাবা? বৃত্তই তো দেখতে পাবা। এই একটা কথা, মনে করো এই সেন্টারের দিক সবসময় কেন্দ্রমুখী বল তো ক্রিয়া করে, এটা তো তুমি জানোই। এফ এম, এই বরাবর কি কাজ করছে? এফ এম, এই বরাবর কি কাজ করছে? এফ এম। এখন এই বৃত্তের জন্য আমরা জানতে চাই এটার পর্যায়কাল, এটার ব্যাসার্ধ কত, এটার পর্যায়কাল কত, এবং এটার পিচ কত, এই জিনিসটা আমরা জানতে চাই। যদি থিটা কোণে, যে কোনো থিটা কোণে ওখানে ছুড়ে মারি, তাহলে এক্ষেত্রে বলটা কি হবে দেখো তো? এফ সি মানে সেন্ট্রিফিউগাল ফোর্স এফ সি সমান সমান এফ এম হবে, তাই না? এরকম। তাহলে এফ সি সেন্ট্রিফিউগাল ফোর্সের মান কত? এম ভি। এ বরাবর কি কাজ করছে? এ বরাবর প্রথমত এ বরাবর কাজ করছে ভি সাইন থিটা, এ বরাবর কাজ করছে ভি সাইন থিটা, এ বরাবর কাজ করছে ভি সাইন থিটা, এ বরাবর কাজ করছে ভি সাইন থিটা। এটা এটা মানো তো কেমনে ভি সাইন থিটা কাজ করছে? এই যে দেখো তোমার হচ্ছে উপরের দিক কি ভি সাইন থিটা না, ভি সাইন থিটার কারণে তো এরকম গোল 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 করে ঘুরবে, আর ভি কস থিটার কারণে এরকম ঠেলবে। ঠিক আছে, এই এই একটা কথা। তাহলে দেখো তো এম ইন্টু ভি সাইন থিটা এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই আর, এটা গেল কেন্দ্রমুখী বল, ইজ ইকুয়ালস টু এফ এম এর মান কত? কিউ ভি বি সাইন থিটা, এটা আমরা দেখেছিলাম। তাহলে আমরা কি লিখতে পারি? উপরে এম ভি ভি একটা কেটে দেয়, তাহলে শুধু ভি থাকে, আর সাইন থিটা ডিভাইডেড বাই আর ইজ ইকুয়ালস টু কিউ বি। তাহলে আর এর মান কত হবে বলো তো? এম ভি সাইন থিটা ডিভাইডেড বাই কিউ বি। এটা এই হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। বুঝতে পারছো? ব্যাসার্ধের সূত্র আর ইজ ইকুয়ালস টু এম ভি সাইন থিটা ডিভাইডেড বাই কিউ বি। হোপফুলি বুঝতে পারছো যে কিভাবে হইলো এটা। এইটা সুন্দর করে খাতায় লিখে নাও। এবার দেখবো আমরা পর্যায়কাল। এবার দেখবো আমরা পর্যায়কাল টি। পর্যায়কাল আমরা কি একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে ভি সমান সমান ওমেগা আর, একটু আগে দেখেছিলাম, রাইট? ওকে, তাহলে আমরা কি লিখতে পারি? ভি ইজ ইকুয়ালস টু ওমেগার মান কত? 2 পাই বাই ক্যাপিটাল টি ইন্টু আর এর মান কত? আর এর মান হচ্ছে আমাদের এম ভি সাইন থিটা, এম ভি সাইন থিটা বাই কিউ বি। ভি এর মান কি শুধু ভি? ভি এর মান সাইন থিটা আছে, ভি সাইন থিটা, তাহলে ভি এর মান হবে ভি সাইন থিটা। কেন ভি সাইন থিটা? ওই যে দেখাচ্ছিলাম, ভি সাইন থিটার কারণে উপরের দিকে ঘুরছিল। ওকে, সো এই যে সাইন থিটা ভি ভি কাটা, তাহলে চলে গেল টি ইজ ইকুয়ালস টু আমরা পাই টু পাই এম সাইন থিটা, সরি 2 পাই এম ডিভাইডেড বাই কিউ বি। এটা হবে 2 পাই এম ডিভাইডেড বাই কিউ বি। ডান। এটা হচ্ছে আমাদের পর্যায়কালের সূত্র। এখন এখন আরেকটা জিনিস বাকি আছে, সেটা হলো পিচ। পিচ
বা পি দ্বারা প্রকাশ করা হয়। পিচ আবার কি ভাইয়া? পিচ দেখো তো, তোমরা মনে হয় স্ক্রু গজের ক্ষেত্রে শুনছো না পিচ নামটা। পিচ কি? পিচ হচ্ছে তোমার প্রতি একবার ঘোরালে যত দূরত্ব অতিক্রম করে। এই যে আমাদের গতিপথটা ছিল এরকম, আমাদের এই যে চৌম্বক ক্ষেত্র ছিল এরকম, এটা নর্থ পোল ছিল, এটা সাউথ পোল ছিল, এটা নর্থ, এটা সাউথ, এই বরাবর যাচ্ছিল, তাই না? আমরা দেখেছি এবার আবার বি কাজ করছিল, এবার আবার ভি কাজ করছিল 90 ডিগ্রি কোণে, এই জন্য এভাবে এভাবে ঘুরছিল। ঠিক আছে, এখন একটা কথা চিন্তা করো, এই যে এটা যে এভাবে এভাবে ঘুরছে, মনে করো এই পজিশন থেকে একবার গিয়ে এক পাক খেয়ে ঘুরে আবার এই পজিশনে আসতে পূর্ণ এক পাক খেতে এই বরাবর একটা সরণ হয়েছে না, এটাকেই বলা হয় পিচ বা পি। পি দ্বারা প্রকাশ করা হয়, মানে একটা পূর্ণ পাক খাইছে। মনে করো এখান থেকে শুরু হয়েছে না, একটা পূর্ণ ঘূর্ণন এখান থেকে শুরু হয়েছে, দেখো এটা ইনিশিয়াল পয়েন্ট, একটা পূর্ণ ঘূর্ণন যখন সম্পন্ন হয়েছে এই পজিশনে চলে আসছে, তাহলে এই যে ডিস্টেন্সটা আছে এটাকে বলা হয় পিচ বা পি। এই যে এই ডিস্টেন্সটা, এটা আর এটা, এই দুইটার মধ্যবর্তী ডিস্টেন্স পিচ। তাহলে পিচটা কি? তাহলে পিচটা এখানে বের করতে পারি না, আমরা বাচ্চাকালে সূত্র শিখছিলাম কি, এস ইকুয়ালস টু ভিটি। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, এই সামনের দিকে কোন বল কাজ করছিল? চুম্বক ক্ষেত্রের দিকে সরাসরি। এবার আবার ভি কস থেটা কাজ করছিল, মনে আছে? ভি কস থেটা। আর উপরের দিকে ছিল ভি সাইন থেটা, যেটাকে ঘোরাচ্ছিল, যেটা হচ্ছে তোমার এই চুম্বক বলটাকে এরকম এরকম করে ঘোরাচ্ছিল। আর ভি কস থেটা এটা কি সামনের দিকে ঠেলছিল এরকম এরকম করে, তাই না? সামনের দিকে ঠেলছিল, আর এটা বৃত্তাকার পথে ঘুরছিল ভি সাইন থেটার কারণে, ভি কস থেটা সামনের দিকে ঠেলছিল, যার কারণে হেলিক্যাল গতিপথ হয়েছে। তাই পিচের ক্ষেত্রে দেখো, পিচের ক্ষেত্রে পিচকে কি দ্বারা প্রকাশ করি? পি। পি ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? ভি। ভি এর জায়গায় কি হবে? ভি কস থেটা হবে, তাই না? ভি কস থেটার কারণে সামনের দিকে আগাচ্ছিল, এই একটা। আর টি, টি কোনটি হবে? ক্যাপিটাল টি। তাহলে ক্যাপিটাল টি এর মান কত? উপরে বের করেছি দেখো, 2πm ডিভাইডেড বাই কিউ বি, এটা। সো আমরা ফাইনালি কি লিখতে পারি? 2πm ভি কস থেটা ডিভাইডেড বাই কিউ বি, এটা হচ্ছে আমাদের পিচের সূত্র, 2πm ভি কস থেটা ডিভাইডেড বাই কিউ বি। আচ্ছা, তো এতক্ষণ পর্যন্ত আমরা প্রায় 4টার মতো কেস শিখলাম, তাই না? বাট মনে রাখবো কেস একটাই। হ্যাঁ, কি বললেন ভাইয়া? একটা কেস মনে রাখবো তো এতগুলো দেখালেন কেন? এই একটা কেস দিয়ে সবগুলো কেস হবে এই জন্য দেখাইছি। দেখো, প্রথম কথা, আমরা এইরকম একটা ছক করি খাতার মধ্যে, যেটা হচ্ছে আমাদের সামারি, এতক্ষণ অবধি যা যা পড়লাম সেটার একটা সামারি। ঠিক আছে, অনেকগুলো সূত্র না, মনে রাখতে হবে তো, এই জন্য। তো আমাদের কেস কয়টা বলেছি? কেস কিন্তু একটা। কেমনে কেস একটা? দেখো, প্রথমে আমরা যদি থিটা কোণে যদি ছড়ে মারি, তার মানে কি, ভি আর বি এর মধ্যে অ্যাঙ্গেল ছিল কত? থিটা। মানে কি, এই যে ধরো যে ভি এবং বি এটার মধ্যে অ্যাঙ্গেল কত ছিল? থিটা, তাই না? থিটা কোণে যদি ছুড়ে মারি তখন কি হবে দেখো, তখন এই যে চিত্রটা কেমন ছিল, এই যে এরকম হেলিক্যাল গতিপথ ছিল, তাই না? স্প্রিং এর মতো। আচ্ছা, এটা যদি থাকে তাহলে আমাকে একটা কথা বলো তো, এটার গতিপথ কেমন? গতিপথ হচ্ছে হেলিক্যাল। আর এটার ম্যাগনেটিক ফোর্সটা কেমন ছিল? এফএম। এফএম ছিল কিউ ভি বি সাইন থিটা, তাই না? মনে আছে? এটা ম্যাগনেটিক, এটার গতিপথ ছিল, সুন্দর করে লিখি একটু, এটা হচ্ছে কিউ ভি বি সাইন থিটা। ডান, এটা গেল। তারপরে এটার একটা ব্যাসার্ধ ছিল না? ব্যাসার্ধ কি ছিল? আর ইজ ইকুয়ালস টু এম ভি সাইন থিটা, এম ভি সাইন থিটা ডিভাইডেড বাই কিউ বি, এটা। আচ্ছা, এটা একটা পর্যায়কাল ছিল। পর্যায়কাল কি সমান কি লিখতে পারি? টি ইজ ইকুয়ালস টু 2πm ডিভাইডেড বাই কিউ বি, এটা পর্যায়কাল। কোন ক্ষেত্রে? থিটা কোণে ছুঁড়ে মারলে। আর একটা পিচ ছিল, পিচ। থিটা কোণে যখন ছুঁড়ে মারছি তখন পিচ ছিল, তো এই পিচটা কি হবে? পিচ পি ইজ ইকুয়ালস টু 2πm ভি কস থিটা, 2πm ভি কস থিটা। ছোট হয়ে গেছে পিচটা লেখার জন্য, পিচটা লেখার জন্য আরেকটু জায়গা প্রয়োজন। এই যে দেখেন, এখান থেকে লেখা শুরু করি। তো এটার একটা পিচ ছিল, যে পিচটা পি ইজ ইকুয়ালস টু 2πm ভি কস থেটা, হোপফুলি দেখতে পাচ্ছেন, ডিভাইডেড বাই কিউবি। ওকে, দেখো প্রথম কথা, এইটা ভালো করে জানো, সবগুলো জানা হবে। দেখো, প্রথমে যদি ভি এবং বি মানে কি, মানে হচ্ছে যে বেগে মারছি এটা এবং চৌম্বক ক্ষেত্রের দিক, এই দুইটার মধ্যে অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, মানে যে কোনো কোণে ছুঁড়ে মারলে তখন কি হবে? চিত্রটা হবে হেলিক্যাল গতিপথ,
তাহলে গতিপথটা হবে কি হেলিক্যাল। আর হচ্ছে এফ এম যেটা আছে ম্যাগনেটিক ফোর্স সেটা কি ছিল কিউভিবি সাইন থিটা বের করেছিলাম মনে আছে। তারপর দেখো আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে এমভি সাইন থিটা ডিভাইডেড বাই কিউবি, এটা তো বের করেছি আমরা। তারপরে হচ্ছে টি এর মান কি হবে 2 পাই এম ডিভাইডেড বাই কিউবি। আর এটার একটা পিচ থাকে, পিচ, এই পিচটা কি হবে 2 পাই এম ভি কস থিটা ডিভাইডেড বাই কিউবি, এই যে উপরে লেখা আছে ওইটা লিখেছি। এখন দেখো কেস 1, কেস 1 এ কি মানে হচ্ছে সমান্তরালে গেলে, সমান্তরালে গেলে এক্ষেত্রে থিটার মান কত হয় 10 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, ঠিক আছে মনে হয়েছে। দেখো এক্ষেত্রে চিত্রটা কেমন, এই যে এভাবে এইভাবে সরল রৈখিক, গতিপথ হচ্ছে আমাদের সরল রৈখিক, গতিপথ কি ছিল আমাদের সরল রৈখিক। আর তাহলে এটা এই ক্ষেত্রে বলটা কত ছিল এফ এম, এফ এম এটার কোনো বলই ছিল না, জিরো, তাহলে বল ছিল না এই জন্য ব্যাসার্ধও ছিল না, ব্যাসার্ধ ছিল না, ব্যাসার্ধ জিরো, পর্যায়কাল ছিল না, পিচ তো আসার কোনো প্রশ্নই ওঠে না কারণ এটা বৃত্তাকার কোনো পথই ছিল না, বাহ্যিক কোনো বল ছিল না, সরলরৈখিক বস্তু সরলরেখা বরাবরই চলছিল, ঠিক আছে। কেস 2 এই ক্ষেত্রে কি ছিল স্থির হলে, কেস 2 এর ক্ষেত্রে কি ছিল স্থির হলে, মানে কি মানে হচ্ছে থিটা সমান সমান 0 ডিগ্রি হইলে, থিটা 0 ডিগ্রি কি হইলে কি ছিল যে বস্তুটা যে পজিশনে ছিল ওই পজিশনেই স্টিল আছে, ওকে। তো সেই ক্ষেত্রে গতিপথটা কেমন ছিল, গতিপথ ছিল আমাদের স্থির এবং এটার ফোর্সটা কেমন ছিল এফ এম, এটাও ছিল 0, সো এটার ব্যাসার্ধ আসার প্রশ্নই আসে না, পিচ তো আসবেই না, পর্যায়কালও আসবে না যেহেতু ব্যাসার্ধ নেই। আচ্ছা কেস নাম্বার 3, এবার কি করেছিলাম, এবার আমরা সমকোণে ছুঁড়ে মারছি, হ্যাঁ। তো সমকোণে ছুঁড়ে মারার কারণে কি হয়েছিল, সমকোণে মানে কি এখানে লিখলাম, দেখো সমকোণে, হোপফুলি দেখতে পাচ্ছ, সমকোণে, সমকোণে ছুঁড়ে মারলে কি হয়েছে থিটার মান কত হয়ে গেছে 90 ডিগ্রি। তাহলে এই চিত্রটা কেমন ছিল, এরকম বৃত্তাকার ছিল মনে হয়েছে, বৃত্তাকার, বৃত্তাকারে ঘুরছিল সমকোণে ছুঁড়ে মারার কারণে। তো বৃত্তাকার হওয়ার কারণে গতিপথ কত, গতিপথ হবে বৃত্তাকার, আর এফ এম বা ম্যাগনেটিক ফোর্স ছিল কিউ ভিবি, সাইন থিটার মধ্যে বসাও তাহলে তো বুঝতে পারবা যে কিউ ভিবি, হ্যাঁ। আচ্ছা তারপরে হচ্ছে তোমার এখানে দেখো ব্যাসার্ধ, এটার একটা ব্যাসার্ধ হচ্ছে যেহেতু বৃত্তাকার পথে যাচ্ছিল ব্যাসার্ধ, তো ব্যাসার্ধটা কি ছিল আমাদের, ব্যাসার্ধ ছিল এমভি ডিভাইডেড বাই কিউবি, এটা। আচ্ছা এটার একটা পর্যায়কাল ছিল, পর্যায়কালটা কি ছিল টি ইজ ইকুয়ালস টু 2 পাই এম ডিভাইডেড বাই কিউ বি, এটা। আর এটা কি কোনো পিচ ছিল, পিচ কিন্তু ছিল না, জাস্ট যে পথে ছিল ওই পথেই ঘুরতে ছিল এভাবে, তাই না, হ্যাঁ একটা পজিশনে এভাবে বৃত্তাকারে ঘুরছিল, কোনো পিচ কিন্তু এটার ছিল না, যার কারণে পিচ নাই, ক্রস, এটার পিচ নেই, বাকিগুলো লিখে নিয়েছি। এখন এটা সুন্দর করে খাতায় উঠাবা, পরীক্ষার আগের দিন এটা বের করে দেখে গেলেই হবে, ম্যাথ করতে পারবা ইনশাআল্লাহ, বুঝতে পারছো, এটা সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে রাখো, ডান। তো এরপরে আমরা দেখব, সুন্দর করে খাতায় হেডিং দাও ওয়েরস্টেডের পরীক্ষা, ওয়েরস্টেডের পরীক্ষা। সো আমাদের এই ওয়েরস্টেড বাবাজি কি করেছিলেন, আমাদের এই রকম মনে করো একটা তার আছে র্যান্ডমলি, ঠিক আছে, এই বরাবর তোমার একটা সুন্দর করে একটা শলাকা রাখছিল, কি শলাকা, কম্পাস বা শলাকা, কম্পাস দিয়ে আমরা কি করি নরমালি দিক দেখি না, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ কোন দিকে আছে এগুলো দেখি, বাট এই কম্পাস দিয়ে ইনি এমন একটা বিক্ষেপ মানে এমন একটা শলাকা রাখছে যেটা দিয়ে চৌম্বক ক্ষেত্র আছে কিনা এটা পরিমাপ করা যায়। তো এই শলাকাটা এখানে যখন কোনো তড়িৎ প্রবাহ ছিল না তখন এরকম স্থির অবস্থায় ছিল, ভালো কথা, যখন তড়িৎ প্রবাহ দিছে ও দেখছে যে এই বরাবর, তখন দেখা যায় যে এই শলাকাটা এই বরাবর ঘুরে গেছে, ঠিক আছে, আগে স্থির ছিল, ভালো কথা, ঘুরে গেছে এরকম, এখানে ছিল এখানে চলে আসছে, এখানে ছিল এখানে চলে আসছে ইনিশিয়ালি, এ বলে কি হ্যাঁ কি ব্যাপার এরকম হলো কেন, এ বলে কি হ্যাঁ কি ব্যাপার এরকম হলো কেন, ও মনে করছে হয়তো বাতাসে নড়ছে, এজন্য কি করছে আবার একটা তার নিচে, এই তারের মধ্যে এই মনে করো এই শলাকাটা এইভাবে এভাবে, শুরুতে স্থিরই ছিল, ভালো কথা, এবারে কি করছে উল্টা দিকে তড়িৎ প্রবাহ দিয়েছে, উল্টা দিকে এবার তড়িৎ প্রবাহ দেওয়ার কারণে দেখা গেছে আগে যে দিকে ঘুরে গেছিল
তার বিপরীত দিকে শলাকাটা ঘুরে গেছে। এবার এই বরাবর এই শলাকাটা এই বরাবর ঘুরে গেছে এবার। ওকে, সো আগে যেদিকে ছিল এবার উল্টা দিকে ঘুরে গেছে। তো বলে না, এবার তো বাতাস হইতে পারে না, বাতাস হইলে তো একবার ঘুরতো, দুইবার না, আর ঘুরলো তো ঘুরলো, আগে এই পাশে ঘুরলো এবার ওই পাশে ঘুরলো কেন? এখানে নিশ্চয় কাহিনী আছে। তো এখান থেকে ও একটা আবিষ্কার করছে। কি আবিষ্কার করছে? তড়িৎবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ। লিখো, তড়িৎবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ। তার মানে কি, তড়িৎবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ যদি প্রবাহিত হয় তাহলে কি হবে? তাহলে এই যে তারের আশপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তারের আশপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তারের আশপাশে কি হবে? চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। ভালো কথা হইল। তাহলে কি হবে? তাহলে হচ্ছে শলাকা বিক্ষেপ দেবে, চৌম্বক শলাকার বিক্ষেপ দেবে। চৌম্বক শলাকা বিক্ষেপ দেবে। ওকে, সো চৌম্বক শলাকা বিক্ষেপ দেবে। তড়িৎবাহী তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত করি তাহলে তারের আশপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে, চৌম্বক শলাকা বিক্ষেপ দিবে। আবার দেখো, যদি আমরা তড়িৎ প্রবাহটা উল্টা দিকে হয়, তড়িৎ প্রবাহ যদি উল্টো দিকে হয়, কোথায় লিখি? এখানে লিখি। এখন তড়িৎ প্রবাহ বিপরীত দিকে, তড়িৎ প্রবাহ যদি আমরা বিপরীত দিকে করি তখন কি হয়? কম্পনশীল যে সুর শলাকাটা আছে এটা বিপরীত দিকে বিক্ষেপ দিবে, তাই না? তাহলে চৌম্বক ক্ষেত্র কি বিপরীত দিকে তৈরি হয়? চৌম্বক ক্ষেত্র বিপরীত দিকে, চৌম্বক ক্ষেত্র বিপরীত দিকে তৈরি হয়। সো আমাদের যে চৌম্বক শলাকার বিক্ষেপ সেটাও বিপরীত হয়ে যায়। সো চৌম্বক শলাকা বিপরীত দিকে বিক্ষেপ দিবে, বিপরীত দিকে বিক্ষেপ দেয়। তার মানে কি, ফার্স্টে তড়িৎবাহী তারের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ করছি, এই যে শলাকাটা রাখছি, যেটা হচ্ছে চৌম্বক শলাকা বলছি, এটা বিক্ষেপ দিবে। আবার যদি তড়িৎ প্রবাহ বিপরীত দিকে করি তাহলে কি হয়? চৌম্বক ক্ষেত্র বিপরীত দিকে তৈরি হয়, এই জন্য চৌম্বক শলাকাটা বিপরীত দিকে বিক্ষেপ দেয়। সো মনে করো আমার একটা তার আছে যেটার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে আই পরিমাণ, ঠিক আছে? তো এখান থেকে আর দূরত্বে এই পজিশনে আমি একটা চৌম্বক ক্ষেত্র মাপতে চাচ্ছি যে এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে কিনা, হইলে কতটুকু। সো তড়িৎবাহী তারের আশপাশে, তড়িৎবাহী তারের আশেপাশে, আমার একটা কথা বুঝো, তড়িৎবাহী তার যেটা থাকে এটার আশেপাশে কি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় না? হয়তো। তো আমরা এটাই দেখতে চাচ্ছি যে তড়িৎবাহী তারের আশেপাশে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র, আমরা দেখতে পাচ্ছি যে তড়িৎবাহী তার যেটা আছে এটার আশেপাশে কি মানে কি পরিমাণ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। ওকে, সো এই মান আছে, দুইটা জিনিস আছে, একটা মান, একটা হচ্ছে দিক, ঠিক আছে? ওকে, সো মান যেটা আছে, ওকে, সো এর চারপাশে যে চৌম্বক ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে এটার মানটা আমরা যার সূত্র থেকে পাই সেটা হচ্ছে বায়োট-স্যাভার্টের সূত্র। বায়োট-স্যাভার্ট, তো বায়োট-স্যাভার্টের সূত্র থেকে আমরা এর মান পাই। আর তোমার দিক যেটা পাই, দিক হচ্ছে দুইজন বিজ্ঞানী থেকে পাই। এক নম্বর ফ্লেমিং এর ডানহস্ত নীতি, ফ্লেমিং এর
ডান হস্ত নীতি, ডান হস্ত নীতি, এটা একটা। আর 2 নাম্বার কার থেকে পাই? 2 নাম্বার হচ্ছে ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নীতি, কর্ক স্ক্রু নীতি, ঠিক আছে? এই দুটো থেকে পাই। এক হচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত নীতি, 2 হচ্ছে ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নীতি। এই দুজনের থেকে আমরা কি পাই? দিক জানতে পারি, আর চৌম্বক ক্ষেত্রের মানটা জানতে পারি আমরা বায়ট স্যাভার্টের সূত্র থেকে। হচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত নীতি, ফ্লেমিং এর ডান হস্ত নীতি, ডান হস্ত নীতি, ওকে। সো ফ্লেমিং এর ডান হস্ত নীতি অনুপাতে আমরা চৌম্বক ক্ষেত্রের দিকটা আগে দেখতে চাই, ঠিক আছে? সো ফ্লেমিং এর ডান হস্ত নীতি কি বলে দেখো তো। মনে করো আমার এই একটা তড়িৎবাহী তার আছে, এই তারের এই বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে I, ঠিক আছে? আমি কি করব, এই তারের যেই বরাবর তড়িৎ প্রবাহিত হবে ওই বরাবর বৃদ্ধাঙ্গুল রাখলাম। তাহলে দেখো তো, আমি হাতটা যদি এরকম মুঠো পাকাইতে চাই তাহলে কি হচ্ছে, তড়িৎ ক্ষেত্রগুলো এইভাবে প্রবাহিত হচ্ছে, এইভাবে, মানে কি, মানে এইভাবে 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 প্রবাহিত হচ্ছে না এইদিকে। সো আমরা যদি হাতটা রাখি তাহলে এইভাবে, ব্যাপারটা এরকম। ধরো যে আমি একটু হাত আঁকাই, বৃদ্ধাঙ্গুলটা কোন দিকে হবে? বৃদ্ধাঙ্গুলটা হবে হচ্ছে আমাদের যে দিক বরাবর তড়িৎ প্রবাহিত হয় ওই দিকে, হ্যাঁ। ওই দিক বরাবর হইলে 1 2 3 4 5টা হাত আঁকাই দিলাম নাকি। দেখো, প্রথমত এই বরাবর যদি আমার এই তারটা থাকে, তোমার বৃদ্ধাঙ্গুলটা কোন দিকে হবে? তড়িৎ প্রবাহের দিকে। তাহলে তড়িৎ প্রবাহিত হবে এই যে এই বরাবর, ঠিক আছে, মানে এই দিকে। আমার একটা কথা বলো তো, তার মানে আমরা কি পরীক্ষার হলে কি এরকম হাত আঁকবো নাকি? না। তাহলে কি আঁকবো আমরা পরীক্ষার হলে? এই যে সুন্দর করে ক্রস আঁকাই দিব, যে পাশে ঢুকে, এই যে এটা যদি উপরের দিকে যায়, ঠিক আছে, তাহলে এই বরাবর ঢুকে, তাহলে এই বরাবর হবে ক্রস, এই বরাবর হবে ক্রস ক্রস, তাই না? তাহলে এখানে কি হবে? ডট, এখানে হবে ডট, এখানে হবে ডট। বুঝতে পারছো? দেখো, এইভাবে আমরা হচ্ছে ফ্লেমিং এর ডান হস্ত নীতি অনুপাতে দিকটা নির্ণয় করতে পারি, এবং আমরা সবসময় এটাই ব্যবহার করব। এরপরে দেখবো আমরা ম্যাক্সওয়েলের কর্ক স্ক্রু নীতি। তো ম্যাক্সওয়েল কি করছে, কর্ক স্ক্রু নীতি অনুসারে বলছে যে আমরা কর্ক আছে না, কর্ক বা শিপি, এই যে দেখো বোতল, মনে করো এই যে আমার কাছে একটা বোতল আছে। তো আমি এটাকে যদি এভাবে ঘুরাই, তখন এইভাবে ঘোরাবো, কি হচ্ছে দেখো তো, বোতলটা খুলে গেল না? এইভাবে যখন খুলে গেল, এই জন্য তড়িৎ প্রবাহটা হবে উপরের দিকে, ঠিক আছে। আবার যখন আমি লাগাবো তখন কি এই বরাবর ঘোরাইতে হচ্ছে, এই বরাবর এই বরাবর এই বরাবর। সো এই বরাবর যখন ঘোরাবো তখন তড়িৎ প্রবাহ হবে নিচের দিকে, ঠিক আছে। তার মানে চৌম্বক ক্ষেত্র এই বরাবর হইলে তড়িৎ প্রবাহ নিচের দিকে, চৌম্বক ক্ষেত্র এই বরাবর হলে তড়িৎ প্রবাহ উপরের দিকে। তো তুমি পরীক্ষার হলে তো আর কর্ক স্ক্রু এগুলো নিয়ে যাবে না, হাত নিয়ে যাবো। তো আমরা ফ্লেমিং এর ডান হস্ত নীতিটাই বেশি ইউজ করব, ঠিক আছে। তো এটা গেল। তার মানে কি, এটা যদি এই বরাবর হয় তার মানে এই বরাবর ক্রস, এই বরাবর ক্রস, এই বরাবর ক্রস, এই বরাবর ডট, এই বরাবর ডট, এই বরাবর ডট। তাহলে এবার নিচের দিকে গেলে কি হবে? নিচের দিকে গেলে হবে হচ্ছে এই বরাবর ক্রস আর এই বরাবর ডট, ডান। বুঝতে পারছো? এবার আমরা দেখবো চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়, ঠিক আছে। তো চৌম্বক ক্ষেত্রের মান আমরা কিসের মাধ্যমে নির্ণয় করতে পারি? একটু আগে দেখেছিলাম, মনে আছে কিনা? বায়ট স্যাভার্টের সূত্র থেকে, তাই না? বায়ট স্যাভার্ট নামক একজন বিজ্ঞানী ছিল, তার সূত্র থেকে আমরা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারি। সূত্র, তো ইনার সূত্র থেকে আমরা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করি। মনে করো আমার একটা তড়িৎবাহী তার আছে এখানে, এই তারের থেকে খুবই ক্ষুদ্র অংশ ডিএল পরিমাণ অংশ আমি কেটে নিলাম, ঠিক আছে। এখান থেকে আর ডিস্টেন্সে যে আমার তড়িৎ ক্ষেত্রটা তৈরি হবে সেটা তাহলে কি হবে? ডিবি হবে, তাই না? সরি, চৌম্বক ক্ষেত্র যেটা তৈরি হবে এটা ডিবি হবে, কারণ ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র তো। আচ্ছা, যদি ডিবি হয় তাহলে আমরা কি বলতে পারি দেখো তো, এইখান থেকে এই ব্যাসার্ধটা যদি আর হয়, আর এই যে এই অ্যাঙ্গেলটা এটা যদি থিটা হয়, তাহলে আমরা এখন বায়ট স্যাভার্টের সূত্রটা প্রতিপাদন করতে যাচ্ছি। সো ডিএল দৈর্ঘ্যের, ডিএল ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য, ডিএল ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য, ডিএলটা আমরা দেখি খুবই অল্প পরিমাণে একটা দৈর্ঘ্য নিয়েছি, এর মধ্যবিন্দু হতে আর দূরত্বে
ডিএল ক্ষুদ্র দৈর্ঘ্যের জন্য এর মধ্যবিন্দু হতে, মনে করো এই যে ডিএলটা খুব ক্ষুদ্র দৈর্ঘ্য, এর মধ্যবিন্দু হতে আর ডিস্টেন্সে আমি কি করেছি, আর দূরত্বে একটা চৌম্বক ক্ষেত্র, ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র যেটা আছে সেটা, ক্ষুদ্র চৌম্বক ক্ষেত্র বি ধরে নিই, ঠিক আছে, এটা ধরে নিলাম ডিবি। ডিবিটা কি হয় জানো, প্রপোর্শনাল হয় কিসের, প্রথমত এই যে দৈর্ঘ্যটা আছে ডিএল, এই ডিএল দৈর্ঘ্যের সমানুপাতিক, ডিএল যে কোণ উৎপন্ন করে এই কোণের সাইন অনুপাতের সমানুপাতিক, সাইন থিটা সমানুপাতিক। আবার তারপরে দেখো তো এই যে ডিএল দেখলাম, তারপরে হচ্ছে সাইন দেখলাম, এই যে ব্যাসার্ধ আছে না, ব্যাসার্ধ, ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক, তার মানে কি আর এর উপর স্কয়ার, সুন্দর করে, তাই না, ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। আর তড়িৎ প্রবাহিত হচ্ছিল না এই তারের মধ্য দিয়ে বরাবর, আই তড়িৎ প্রবাহিত হচ্ছিল, এই তড়িৎ প্রবাহের সমানুপাতিক, ঠিক আছে। তার মানে কি আমরা ডিবি সমান সমান, আমরা যদি এবার সমানুপাতিক চিহ্ন উঠাই দেই তাহলে আমরা একটা ধ্রুবক পাই, সেটা হচ্ছে মিউ নট বাই 4 পাই, মিউ নট বাই 4 পাই ইন্টু আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা কি হয়েছে দেখো, আমি আবার বলি, এই একটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছিল, এখান থেকে জাস্ট ক্ষুদ্র একটা অংশ ডিএল পরিমাণ অংশ আমরা কেটে নিয়েছি, এই ডিএল অংশ থেকে আমরা এই ডিবি, ডিবি দূরত্বে, এই যে আর দূরত্বে এই ক্ষুদ্র তড়িৎ, এই সরি চৌম্বক ক্ষেত্রটা বের করতে চাচ্ছি। তার জন্য আমরা কি করলাম, এই মানটা, এই ডিবি এর মানটা তোমার হচ্ছে ডিএল এর মানের সমানুপাতিক, ডিএল মানে এই যে ক্ষুদ্র দৈর্ঘ্যটা এটার সমানুপাতিক, তড়িৎ প্রবাহের সমানুপাতিক, যে কোণ উৎপন্ন করে এই থিটা কোণের সমানুপাতিক, এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ওকে, এটা করলাম। তাহলে আমরা যদি এখানে মিউ নট, যখন এই সমানুপাতিক চিহ্ন উঠাই দিলাম তখন পেলাম কি মিউ নট বাই 4 পাই ইন্টু আইডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, আরেকটা জিনিস এখানে একটা নতুন জিনিস আসছে না, সেটা হচ্ছে মিউ নট। মিউ নট মানে কি, মিউ নট মানে হচ্ছে চৌম্বক প্রবেশ্যতা কিসে, শূন্য মাধ্যমে, তারপরে কি শূন্য মাধ্যমে, শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা, শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা, এটাই হচ্ছে মিউ নট, বুঝতে পারছো, এই যে মিউ নট, মিউ নটের মান কি, শূন্য মাধ্যমে। আমরা আরেকটা জিনিস দেখেছিলাম এপসাইলন নট, তাই না, এটা ছিল তড়িৎ ভেদনযোগ্যতা, আর এটা হচ্ছে শূন্য মাধ্যমে চৌম্বক প্রবেশ্যতা। সো এটা আমাদের লাগবে না, দেখো এই যে এই মানটা এটা, তাহলে হোপফুলি দেখলাম। এখন আমাকে একটা কথা বলো তো, আমি তো এখানে এই ক্ষুদ্র অংশের জন্য ক্ষুদ্র একটা চৌম্বক ক্ষেত্র পাইছি, আমি যদি টোটাল চৌম্বক ক্ষেত্রটা পাইতে যাই তাহলে আমাকে কি করতে হবে, সুন্দর করে ইন্টিগ্রেশন করতে হবে, রাইট। তাহলে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাই দেখো তো, এখানে ইন্টিগ্রেশন অফ ডিবি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এটা তাহলে এটার মান হবে, টোটাল মান হবে বি, ঠিক আছে। আচ্ছা, সো এবার আমরা বাইট-সেভার্টের সূত্রের সাহায্যে বিভিন্ন দৈর্ঘ্যের তারের জন্য এটার হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রের মান কেমন হবে এটা বের করতে যাচ্ছি। তো প্রথমে হেডিং দাও, এটা হচ্ছে সসীম দৈর্ঘ্যের তারের জন্য, সসীম দৈর্ঘ্যের তারের জন্য চৌম্বক ক্ষেত্র, তারের জন্য শুরুতে আমরা সসীম দৈর্ঘ্যের তারের জন্য চৌম্বক ক্ষেত্র বের করতে চাই, ঠিক আছে। ক্ষেত্র, সো মনে করো এই আমার একটা তার, এই বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে আই পরিমাণ। আমাকে একটা কথা বলো তো, আমরা এখন এখানে জানবো কেমনে যে কোনটা আদি বিন্দু কোনটা শেষ বিন্দু। মনে করো এই পজিশনে আমরা এখান থেকে এ দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মান কত এটা জানতে চাই। প্রথম কথা, এখান থেকে আমরা জানবো কেমনে যে কোনটা আদি বিন্দু কোনটা শেষ বিন্দু। এই যে দেখো তো যেদিকে যাবে, তো শুরু তোমার যেদিকে গিয়ে যেদিকে যেমুখী হবে সেটা হবে আমাদের শেষ বিন্দু, শেষ বিন্দু, আর যে দিক থেকে যাবে সেটা হবে আদি বিন্দু বা শুরু বিন্দু, ঠিক আছে। এটা গেল আদি বিন্দু শেষ বিন্দু, কেন দরকার এটা একটু পরে বলছি।
সো আমরা আগে এই যে দেখো তো চৌম্বক ক্ষেত্রের একটা মান দেখেছি না, এই মানটাকে ইন্টিগ্রেট করলে আমরা কি পাই? এটা তো ক্ষুদ্র অংশের জন্য, আমি পুরো চৌম্বক ক্ষেত্রের জন্য পাই। সেটা কি? ইন্টিগ্রেশন অফ ডিবি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টু উপরে হচ্ছে ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই নিচে হচ্ছে আর স্কয়ার, এটা তাই তো? আচ্ছা, তাহলে এই ইন্টিগ্রেট করলে এটা বেশ কয়েক লাইন ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন করলাম, করলে কি যেটা পাবো সেটা হচ্ছে b ইজ ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই a ইন্টু সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। ওকে, এটা পাবো। সো এইটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান, সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। এটা কোন দৈর্ঘ্যের তারের জন্য? এটা হচ্ছে আমাদের সসীম দৈর্ঘ্যের তারের জন্য চৌম্বক ক্ষেত্রের মানটা আমরা বের করব। আগে আমরা কি করলাম? ডিবি থেকে আমরা বি এর মানটা বের করলাম, ঠিক আছে? বি এর মান কত? মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। কিভাবে করতে হয়? ইন্টিগ্রেশন করলে চলে আসে। সো এখন দেখো তো, সসীম দৈর্ঘ্যের আদি বিন্দু শেষ বিন্দু আছে, আমরা কি করতে পারি? আমরা এই আদি বিন্দু থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা মনে করো রেখা টানলাম, এই শেষ বিন্দু থেকেও এই পয়েন্ট পর্যন্ত একটা রেখা টানলাম। তাহলে এই যে এই রেখাটা আছে না, এখান থেকে মনে করো এই দূরত্ব, এটার সাথে এই রেখাটার যে কোণ উৎপন্ন করে সেটাকে ধরবো থিটা 1, এই রেখাটার যে কোণ উৎপন্ন করে সেটাকে ধরবো থিটা 2। এই যে থিটা 1 থিটা 2 পেয়ে গেছি সূত্রের, এখন আমরা মান বসাবো। তাহলে সসীম দৈর্ঘ্যের তারের জন্য চৌম্বক ক্ষেত্র কত হবে? b is equals to mu naught I divided by 4 pi a into sin থিটা 1 প্লাস সাইন থিটা 2। ডান। এটা গেল আমাদের সসীম দৈর্ঘ্যের তারের জন্য চৌম্বক ক্ষেত্র। এরপর আমরা দেখব অসীম দৈর্ঘ্যের তারের জন্য চৌম্বক ক্ষেত্র কেমন হয়। দেখো, মনে করো এই আমাদের তার, ঠিক আছে, এই বরাবর এবং এই বরাবর চলতেছে, হ্যাঁ, ওকে। তো এইখান থেকে আমি মনে করো এই দূরত্বে আমাদের চৌম্বক ক্ষেত্রের মানটা মাপতে চাই। এই দূরত্বে দেখো তো একটা জিনিস, সেটা হলো মনে করো এইদিকে প্লাস মাইনাস ইনফিনিটি থেকে শুরু হয়েছে, একদম প্লাস ইনফিনিটি পর্যন্ত গিয়ে ঠেকছে। ওকে, সো প্রথম কথা, ধরো এই মাথা থেকে যদি হইতো, যদি অসীম না হয় সসীম দৈর্ঘ্য হইতো, এটা আমাদের থিটা 1 হইতো, রাইট? আচ্ছা, যদি এই পয়েন্টে হতো থিটা 1 এর মানটা দেখো আরেকটু বেড়ে যাইতো, থিটা 1 যদি এই পয়েন্টে হতো থিটা 1 এর মানটা আরো বেড়ে যাইতো, রাইট? এটা থিটা 1 যদি এই পয়েন্টে হইতো থিটা 1 এর মানটা কিন্তু আরো বেড়ে যাইতো, এটা হচ্ছে না, সরি, যদি এই পয়েন্টে হইতো থিটা 1 এর মানটা আরো বেড়ে যাইতো। দেখো থিটা 1 এর মানটা কিন্তু ক্রমাগত বাড়ছে, তাহলে অসীমে আমাদের থিটা 1 এর মানটা কি হইতো বলতো? অসীমে গিয়ে থিটা 1 এর মানটা হয়ে যেত 90 ডিগ্রি, তাই তো? ওকে, আরেকটা কথা দেখো, সিমিলারলি এখানে থিটা 2 এর মান, ধরো এটা থিটা 2, একটু যদি দূরে যাইতো তখন থিটা 2টা একটু বেড়ে যেত, সিমিলারলি আরো বড় হলে থিটা 2টা আরো বেড়ে যাইতো, তাই না? তাহলে অসীমে গিয়ে থিটা 2টাও হয়ে যেত আমাদের 90 ডিগ্রি, তাই না? তাহলে আমরা চৌম্বক ক্ষেত্রের মানের সূত্রটা কি দেখেছিলাম? মনে করো যে তার থেকে এই দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মানের সূত্রটা কি দেখেছিলাম? আচ্ছা, তার থেকে এই দূরত্বে চৌম্বক ক্ষেত্রের মানের সূত্র ছিল না আমাদের, এটা এরকম b is equals to mu naught I divided by 4 pi a into উপরে ছিল sin theta 1 plus sin theta 2, এটা এরকম ছিল, রাইট? ওকে, সো আমরা কি করতে পারি দেখো, b is equals to mu naught I divided by 4 pi a, আর sin theta 1 plus sin theta 2, sin theta 1 এর মান কত? 90 ডিগ্রি, theta 2 এর মান কত? 90 ডিগ্রি। তাহলে কি হবে? এক sin 90 প্লাস sin 90, থিটা 2 এর মান হচ্ছে sin 90, ঠিক আছে? তাহলে b এর মান কত হবে? mu naught I divided by 4 pi a into 1 plus 1,
সো আমরা কি লিখতে পারি ফাইনালি মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ, তাই না? এটাই হবে আমাদের চৌম্বক ক্ষেত্রের মান। বুঝতে পারছো? দেখো তাহলে অসীম দৈর্ঘ্যের জন্য চৌম্বক ক্ষেত্রের মান কত? মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এম। এরপরে দেখবো আমরা অর্ধ অসীম, ঠিক আছে? অর্ধ অসীম তারের জন্য চৌম্বক ক্ষেত্র। এবার তারটা যদি অর্ধ অসীম হয়, অর্ধ অসীম তারের জন্য চৌম্বক ক্ষেত্র কেমন হবে? দেখো ব্যাপারটা মনে করো মাইনাস ইনফিনিটি থেকে শুরু হয়েছে একটা তার, এইখানে গিয়ে একদম এই পজিশনে গিয়ে শেষ হয়েছে, ঠিক আছে? এখান থেকে ধরো যে এই দূরত্ব, এই দূরত্বে এখানে আমরা পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র মাপতে চাই। আমার কথা বুঝো, যদি এই পয়েন্টে হতো, সরি, যদি এই পয়েন্টে হতো তখন থিটা ওয়ান, এটা যদি এই পয়েন্টে হতো তখন থিটা ওয়ানটা একটু বেড়ে যাইতো, আবার যদি এই পয়েন্টে হতো তাহলে থিটা ওয়ানটা আরও বেড়ে যাইতো। আচ্ছা, যদি এই পয়েন্টে হতো তখন থিটা ওয়ানটা আরও বেড়ে যাইতো, তাই না? সো থিটা ওয়ানটা এভাবে 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 বাড়তে থাকতো। তাহলে থিটা ওয়ান যদি এভাবে বাড়তে থাকে, আমার কথা বুঝো, তাহলে অসীমে গিয়ে থিটা ওয়ান কত হবে? অসীম, অসীমে গিয়ে থিটা ওয়ান ইজ ইকুয়ালস টু হবে 90 ডিগ্রি, তাই না? আর আরেকটা কথা দেখো তো, এই বরাবর আর কিছু আছে থিটা টু এর জন্য? না। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে থিটা টু কত হবে? থিটা টু হবে হচ্ছে আমাদের 0 ডিগ্রি। আমরা একটা চৌম্বক ক্ষেত্রে মানে সূত্র দেখেছি, কি সূত্র দেখেছি? সূত্রটা কি ছিল? বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ ইন্টু সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা টু। তাহলে দেখো তো, উপরে মিউ নট আই, নিচে কি 4 পাই এ ইন্টু সাইন থিটা ওয়ানের মান কত? সাইন 90। একটা হচ্ছে 90 ডিগ্রি আর একটা হচ্ছে 0 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা হচ্ছে 1 প্লাস 0, তার মানে কি অর্ধ অসীম তারের জন্য চৌম্বক ক্ষেত্র হবে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ। এটাই, বুঝতে পারছো? এই গেল আমাদের অর্ধ অসীম তারের জন্য চৌম্বক ক্ষেত্র। সো এবার দেখবো আমরা বৃত্তাকার তারের জন্য চৌম্বক ক্ষেত্র। বৃত্তাকার তারের জন্য মনে করো এই আমাদের একটা বৃত্তাকার তার, ঠিক আছে? তো এই বৃত্তাকার তারের মনে করো এই পজিশনে, এই পজিশনে, তারপরে হচ্ছে আচ্ছা, তারপর এই পজিশনে, এগুলোতে চৌম্বক ক্ষেত্র মনে করো এখানে এই পজিশনে কি তড়িৎ প্রবাহ এই বরাবর হচ্ছে, তাই না? একদম, তাহলে তড়িৎ প্রবাহের সাথে এই যে ব্যাসার্ধ যেটা আছে এটার কোণ কত? 90 ডিগ্রি। আবার মনে করো এই পজিশনে এই বরাবর তড়িৎ প্রবাহ হচ্ছে হাই, তাহলে এই তড়িৎ প্রবাহের সাথে এই যে ব্যাসার্ধ এটার কোণ কত? 90 ডিগ্রি। সো আমরা কি লিখতে পারি? থিটা সমান 90 ডিগ্রি, তাই না? এরকম। তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? এইখান থেকে এই যে ও বিন্দুতে আর দূরত্বে, মনে করো এই দূরত্বটা হচ্ছে আর, তাহলে আর দূরত্বে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে দেখি। চলো, প্রথমত আমরা ডিবি সমান সমান, শুরুতে একটা সূত্র শিখেছিলাম না, সেটা কি? সেটা হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টু 4 পাই ইন্টু উপরে ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এরকম মনে আছে? কোন একটা বিন্দু থেকে তারের কোন একটা তারের বিন্দু থেকে শুরু করে আর দূরত্বে শ্রেষ্ঠ চৌম্বক ক্ষেত্রের মান। মনে করো এখান থেকে খুবই ক্ষুদ্র ডিএল অংশ যদি কেটে নেওয়া হয়, তো ওই ডিএল অংশের জন্য তড়িৎ প্রবাহ ছিল, এই চৌম্বক ক্ষেত্র ছিল ওইটা মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই ইন্টু ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন একটা কথা দেখো তো, আমি এখান থেকে মোট চৌম্বক ক্ষেত্র বের করতে চাই, তার জন্য কি করতে হবে আমাকে? ইন্টিগ্রেশন। সো আমি যদি দুই পাশে ইন্টিগ্রেশন করে দেই তাহলে এখানে কি পাবো? ডিবি ইজ ইকুয়ালস টু, উপরে দেখো মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই, আর স্কোয়ারটা সুন্দর করে বাইর করে নিলাম, ইন্টিগ্রেশন অফ ডিএল এটা, আর সাইন থিটাটাও বাইরে বের হয়ে যাবে। আচ্ছা, সাইন থিটাটা বাইরে লিখলাম, এটা ঠিক ঠিক আছে, কোনো সমস্যা নেই তো। আচ্ছা, তাহলে দেখো একটা জিনিস, এটা হচ্ছে 0 থেকে আমার একটা বৃত্তের পরিধি পর্যন্ত না বিস্তৃত, লেন্থটা, এই যে লেন্থটা এখান থেকে শুরু করে এই করে এই পর্যন্ত, টোটাল চৌম্বক ক্ষেত্র বের করতে গেলে বৃত্তের পুরোটার চৌম্বক ক্ষেত্র বের করতে হবে, এই জন্য আমাকে এখানে 0 থেকে 2 পাই আর পর্যন্ত নিতে হবে, ঠিক আছে? আমি এতটুকু অংশের জন্য চৌম্বক ক্ষেত্র জানি, আমি পুরো বৃত্তের জন্য চৌম্বক ক্ষেত্র 2 পাই আর নিয়েছি, বুঝতে পারছো? এখন যদি তাই হয় তাহলে বি ইজ ইকুয়ালস টু কত পাবো বলো? মিউ নট আই, উপরে সাইন থিটার মতো থাকলো, নিচে 4 পাই আর স্কোয়ার, এটা তো ছিলই, এটা থাকলো, আর এই যে দেখো তো এটাকে ইউনিট সহ বসাই দিলে 2 পাই আর মাইনাস 0 হয়ে যাবে। ওকে, সো এখন এই যে পাই কাটা, তারপর এই যে এই একটা আর,
একটা আর কাটা, এখানে 2 থাকে, 2টা কেটে দিলাম। সো আমরা এখানে কি পাই দেখো তো, বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই সাইন থিটা ডিভাইডেড বাই কত, নিচে 2 আর। ঠিক আছে, এখন একটা জিনিস দেখো তো, এই যে তোমার তড়িৎ প্রবাহের সাথে তোমার এই যে বরাবর চৌম্বক ক্ষেত্রটা নির্ণয় করতে যাচ্ছি, এটার কোণ কত, 90 ডিগ্রি। এই যে এখানেও দেখো, এখানে কোণ কত, 90 ডিগ্রি। তড়িৎ প্রবাহিত হচ্ছে এই বরাবর, তোমার চৌম্বক ক্ষেত্র হচ্ছে এই বরাবর, তাহলে এই দুটার মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে আমাদের থিটার মান কত, থিটার মান হচ্ছে 90 ডিগ্রি, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, বি এর মান ফাইনালি মিউ নট আই ডিভাইডেড বাই 2r, এটাই। সো আমার বৃত্তাকার তারের জন্য তড়িৎ প্রবাহ এটা তো পাইলাম একটা পাকের জন্য। যদি n সংখ্যক পাক হয় তখন কি তড়িৎ প্রবাহ পাবো বলো তো? ব্যাপারটা ধরো এই যে এরকম একটা পাক, এক পাকের জন্য তড়িৎ প্রবাহ এটা, 2 পাকের জন্য তড়িৎ প্রবাহ এটা, তাহলে n সংখ্যক পাকের জন্য তড়িৎ প্রবাহ, তাহলে আমরা কি লিখতে পারি, n পাকের জন্য বি মিউ নট আই n ডিভাইডেড বাই 2 পাই, এটা হচ্ছে আমাদের n পাকের জন্য তড়িৎ প্রবাহ, তাই না? ওকে, সো ফাইনালি আমরা কি পাইলাম, আমরা পাইলাম হচ্ছে n সংখ্যক পাকের জন্য তড়িৎ প্রবাহ b ইজ ইকুয়ালস টু মিউ নট আই n ডিভাইডেড বাই 2 পাই, এটা, তাই না? n সংখ্যক পাকের জন্য তড়িৎ প্রবাহ পাইলাম। এই গেল আমাদের বৃত্তাকার তারের জন্য তড়িৎ প্রবাহ। সো হোপফুলি এই পর্যন্ত বুঝতে পারছো। এখন আমরা ম্যাথ প্রবলেম সলভ করব। এখানে বলছে একটা 10 মিটার দৈর্ঘ্যের সরল তারের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলছে। ওকে, তার হতে 3 সেন্টিমিটার দূরে চৌম্বক ক্ষেত্রের মান কত? ব্যাপারটা কেমন, মনে করো আমার কাছে একটা তার আছে, এই তার, এই একটা সরল তার, এই তারের মধ্য দিয়ে, এই তারের দৈর্ঘ্য বলে দেওয়া আছে কত, 10 মিটার, রাইট? এই তারের লেন্থ হচ্ছে 10 মিটার। ওকে, সো 10 মিটার সরল তারের মধ্য দিয়ে তোমার হচ্ছে কত, 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। সো এই বরাবর যে তড়িৎ প্রবাহ পাবো এটা হবে 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হচ্ছে। এখন তার হতে 3 সেন্টিমিটার দূরে, আমার একটা কথা বুঝো তো, এই যে তার হতে যে 3 সেন্টিমিটার, এই 10 মিটারের তুলনায় 3 সেন্টিমিটারটা অনেক ছোট না? অনেক ছোট কিন্তু। তো এটাকে আমরা অসীম হিসেবে কনসিডার করতে পারি, ঠিক আছে? তো অসীম তারের জন্য আমাদের চৌম্বক ক্ষেত্রের মান কি ছিল, কেন? কারণ 10 মিটার অনেক বড়, সেই তুলনায় 3 সেন্টিমিটার খুবই নগণ্য, এই জন্য। তো এই জন্য তাহলে আমার এই ক্ষেত্রে অসীম তারের জন্য চৌম্বক ক্ষেত্রের মান কি ছিল, মিউ নট আই বি, বি এর মান কত ছিল, চৌম্বক ক্ষেত্র মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ, এরকম ছিল, মনে আছে? একটু আগে ডিরাইভ করছি। সো এটাকে আমরা কি লিখতে পারি, মিউ নটের মান কত, 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 মিউ নট, আই এর মান কত, তড়িৎ প্রবাহ 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 ইন্টু পাই এর মান কত, পাই এর মান তো পাই, এর মান কত, 3 সেন্টিমিটার, মানে কত, 0.03 এত মিটার। সো এটাকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে আমরা পাই হচ্ছে 3.33 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 টেসলা, 10 টু দি পাওয়ার মাইনাস 5 এত টেসলা। এরপরে একটা দেখি, এখানে দেখো কি বলা আছে, আমাদের একটা তার দেওয়া আছে, তাই না? এই তারের এই পরিমাণ লেন্থ কত, এটা 5 সেন্টিমিটার, এই পরিমাণ। এখান থেকে এই লেন্থটা কত, এটা হচ্ছে 3 সেন্টিমিটার বলে দেওয়া আছে, এবং এখান থেকে এই পয়েন্ট থেকে মনে করো এই পয়েন্ট, এখানে কোথাও একটা পয়েন্ট আছে পি, এখানে 4 সেন্টিমিটার দূরত্বে একটা পি পয়েন্ট আছে। আচ্ছা, আমরা যদি এটাকে দুইটাকে যোগ করি, এই বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে বলা আছে কত অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার। আচ্ছা, এই অ্যাঙ্গেলটা কত হবে আমাদের, থিটা 1, এই অ্যাঙ্গেলটা কত হবে আমাদের, থিটা 2। এখান থেকে দেখো থিটা 1 আর থিটা 2 এর মানটা বের করলেই হচ্ছে, কিন্তু কিভাবে বের করতে পারি দেখো তো, এটা সমকোণী ত্রিভুজ না, এটা একটা, তাহলে আমরা কি লিখতে পারি, tan থিটা 1, ঠিক, tan থিটা 1, থিটা কোণের বিপরীত বাহু কি, লম্ব, তাহলে উপরে হবে 5 ডিভাইডেড বাই ভূমি কত, 4 সেন্টিমিটার, 5/4, তাহলে থিটা 1 সমান সমান পাবো হচ্ছে tan ইনভার্স 5/4, তাই না? এটার মান কত পাবো দেখো তো, tan ইনভার্স 5/4, এটার মান হবে 51.34 ডিগ্রি, 51.34 এত ডিগ্রি। আচ্ছা, আবার ধরো যে দ্বিতীয় অ্যাঙ্গেল, এই যে থিটা 2 এর জন্য, থিটা 2
tan theta 2, আমরা কি লিখতে পারি, এই যে এটার জন্য tan theta 2 ইজ ইকুয়ালস টু 3/4, তাই না, 3/4, দ্যাট মিনস theta 2 এর মান কত পাবো, tan ইনভার্স 3/4, এটার মান কত হবে, এটার মান হবে হচ্ছে আমাদের 36.86 এত ডিগ্রি। ওকে, সো দুটো আমরা অ্যাঙ্গেলও পেয়ে গেছি। আমার চৌম্বক ক্ষেত্রের মান চাইছে কিসের তার, সসীম দৈর্ঘ্যের তার, এই জন্য আমরা কি লিখতে পারি, বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইডেড বাই 4 pi a ইন্টু সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। ওকে, সো উপরে মিউ নটের মান কত, 4 pi ইন্টু 10⁻⁻7 ইন্টু আই এর মান কত, আই এর মান হচ্ছে 5 ডিভাইডেড বাই 4 ইন্টু পাই ইন্টু এ এর মান কত, এর মান হচ্ছে 0.04 সেন্টিমিটার আছে, মিটারে কনভার্ট করলাম, ইন্টু সাইন থিটা 1 এর মান কত, 51.34 ডিগ্রি প্লাস সাইন থিটা 2 এর মান কত, 36.86 ডিগ্রি। ওকে, এটা ক্যালকুলেট করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে 1.72 ইন্টু 10⁻⁻5 এত টেসলা। বুঝতে পারছো, আমি একটা আবার বোঝাচ্ছি, দেখো প্রথমত আমাদের এই লেন্থটা আর এই লেন্থটা দেওয়া আছে, আমাকে বলছে যে এই যে একটা পয়েন্ট আছে এখানে পি, এই পি তে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান কত। তো আমরা সূত্র জানি, সেটা কি, মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। আচ্ছা, আমরা কি করলাম দেখো সুন্দর করে, আমরা আগে থিটা 1 বের করলাম, আমরা থিটা, এটা সমকোণী ত্রিভুজের সূত্র কি, থিটা ট্যান থিটা সমান কি, লম্ব বাই ভূমি না, এই যে দেখো থিটা কোণের বিপরীত বাহু লম্ব, এই যে এটা লম্ব, এটা ভূমি, এই যে এই ত্রিভুজটার জন্য, আবার এই ত্রিভুজটার জন্য সেম, থিটা 2 ইজ ইকুয়ালস টু কি, লম্ব বাই ভূমি, ওইটা করলাম, করে দুইটা থিটা বের করছি, এখন বসাই দিয়েছি, পেয়ে গেছি আমাদের চৌম্বক ক্ষেত্রের মান। দেখো এখানে কি বলছে, পি তে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান কত। একটা কথা বুঝো কিনা দেখো তো, এটা বৃত্তাকার পথ, বৃত্তাকার পথের একটা অংশ জাস্ট, তাই না, এটা পুরোটা একটা বৃত্ত ছিল, যার একটা ব্যাসার্ধ দেওয়া আছে 3 সেন্টিমিটার, এটাও ব্যাসার্ধ ওটাও ব্যাসার্ধ, 10 অ্যাম্পিয়ার কারেন্ট এটার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, এটা মনে হয় একটু বেশি ছোট হয়ে গেছে, দেখো 10 অ্যাম্পিয়ার কারেন্ট এটার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, 5 সেন্টিমিটার তোমার হচ্ছে এই বৃত্ত চাপটার দৈর্ঘ্য। তাহলে আমরা কি জানি, তো আমরা এই বৃত্তাকার পথের জন্য ব্যাসার্ধ বের করতে, বৃত্তাকার পথের জন্য চৌম্বক ক্ষেত্র বের করতে চাই, কোন বিন্দুতে, পি বিন্দুতে। আমরা সূত্র কি শিখেছিলাম, আমরা সূত্র দেখেছিলাম চৌম্বক ক্ষেত্র বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই এন ডিভাইডেড বাই 2r, তাই না, মিউ নট আই এন ডিভাইডেড বাই 2r। এখানে একটা কথা বলতো, এন এর মানটা আমরা কিভাবে বের করতে পারবো, পাক সংখ্যা, কয় পাক খাইছি আমরা কেমনে বলবো। আচ্ছা, এটার একটা সুন্দর সূত্র আছে, এন তে কি, পাক সংখ্যা না, পাক সংখ্যা, কয়েকটা কেস হইতে পারে, পাক সংখ্যার ক্ষেত্রে ইজ ইকুয়ালস টু, যদি তোমার এরকম দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে দৈর্ঘ্য এস, চাপের দৈর্ঘ্য, এস তে কি, এস তে হচ্ছে আমাদের চাপের দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য অবশ্য, তাহলে বৃত্তটাও লিখে রাখি, বৃত্তচাপের দৈর্ঘ্য, তো বৃত্তচাপের দৈর্ঘ্য ডিভাইডেড বাই 2πr, এটা, অথবা যদি আমাদের থিটা রেডিয়ানে দেওয়া থাকে, থিটা বাই 360 ডিগ্রি মানে 2π, আর যদি আমাদের কোণ ডিগ্রিতে দেওয়া থাকে, ডিভাইডেড বাই 360 ডিগ্রি, এটা। তো এইটা করলে আমরা পেয়ে যাব আমাদের পাক সংখ্যা। এখানে কি দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে না, সো এখান থেকে আমরা সুন্দর করে এন এর মানটা বের করতে পারি। এন এর মান কত হবে, এন এর মান হবে হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার মানে 0.05 মিটার ডিভাইডেড বাই 2π ইন্টু আর ব্যাসার্ধ কত দেওয়া আছে 3 মানে 0.03 এত। তাহলে এখান থেকে আমরা সুন্দর করে পাক সংখ্যাটা বের করতে পারি না, পাক সংখ্যা হবে এটা, এটা ক্যালকুলেট করলে যা পাবো সেটা হচ্ছে পাক সংখ্যা। এখন দেখো এই চৌম্বক ক্ষেত্র কত হবে, চৌম্বক ক্ষেত্র বি এর মান হবে হচ্ছে মিউ নট এর মান কত, 4π ইন্টু 10⁻⁷ এটা, ইন্টু আই এর মান কত, তড়িৎ প্রবাহ কত, 10 অ্যাম্পিয়ার, ইন্টু এন এর মান কত, এন এর মান হচ্ছে এই যে এখানে যেটা পাইলাম সেটা কি, 0.05 ডিভাইডেড বাই 2π ইন্টু 0.03 ইন্টু 0.03 গেল, ডিভাইডেড বাই নিচে 2 ইন্টু আর এর মান কত, 0.03 সবগুলো মিটারে লিখছি। ওকে, আমরা অ্যান্সারটা পাবো টেসলাতে, এটার অ্যান্সার হবে হচ্ছে
5.55 5.55 ইন্টু 10⁻⁻5 এত টেসলা। ঠিক আছে, এই যে আমরা বৃত্তাকার পথের জন্য চৌম্বক ক্ষেত্রের মানটা বের করে ফেললাম। সো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। আজকে আমরা মোটামুটি বেসিক দেখেছি আর টুকটাক অঙ্ক দেখেছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ আরো ম্যাথ দেখা যাবে এবং আরো যে বেসিকগুলো বাকি আছে ওগুলো দেখবো, ম্যাথ দেখবো, কনসেপ্ট দেখবো। সো আগামী ক্লাসটা করার আমন্ত্রণ থাকলো। ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।